ইকুয়ালস টু a প্লাস 100 এটা কত করে দিল? 1100। 1100 করে দিল। ঠিক একই সময়ে এও রিড করলো এই এ কে। তো এ কে যদি মানে এই T2 যদি এ কে রিড করে তাহলে কত রিড করছে বলো তো? 1100। 1000। 1100 তো পরে হয়েছে এটা। জি এই যে স্যার। এই টাইম এই সময়ে দেখো, এই সময়ে তখন এও কিন্তু আপডেট করছে কত? 1100। আচ্ছা। তাহলে এও রাইট করছে 1100, এও রাইট করছে 1100। তাহলে আসলে কি 1100? আমার অ্যাকাউন্টে কত থাকার কথা? 1200। কিন্তু এখানে ওই যে ইয়া হওয়ার কারণে হচ্ছে কি, কমপ্লিট হয়ে আমরা গেছে। পড়ছিলাম মনে আছে ওই যে ডার্টি রিড প্রবলেম, ঠিক আছে, একসাথে যখন আপডেট হচ্ছিল বা একসাথে। তার মানে এই ধরনের কিছু কিছু শিডিউল আছে যেগুলো তুমি প্যারালালি আসলে কি করতে পারবা না, রান করতে পারবা না। এখন কোন শিডিউল তুমি প্যারালালি পারবা না, কোন শিডিউল প্যারালালি পারবা, এই জিনিসটা ডিটেক্ট করার জন্য আমরা কি শিখছিলাম? কার মনে আছে? সিরিয়ালাইজেবিলিটি। মনে আছে? কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি শিখছিলাম। তার মনে আছে। হ্যাঁ, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি শিখছিলাম। আচ্ছা, হ্যালো মেহরাজ, তোমার কি কথা রিপিট হচ্ছে তোমার ইয়া থেকে? আচ্ছা, তো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটিতে মূলত আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে একটা প্যারালাল শিডিউল, হ্যাঁ, আমাকে দেয়া হইলো, ঠিক আছে, আমি বলবো যে ঠিক আছে এটা কি আসলে ওকে কিনা, মানে এখানে কোনো ভুল আছে কিনা, হ্যাঁ, বা এটা যদি আমি প্যারালালি রান করি তাহলে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তো এটা যদি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হয়, ওই যে আমরা পড়ছিলাম একটা গ্রাফ এঁকে, প্রেসিডেন্স গ্রাফ এঁকে যদি লুপ থাকে, হ্যাঁ, তাহলে এটা তোমার কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না। আর যদি লুপ না থাকে তাহলে বলবো যে এটা সিরিয়ালাইজেবল, তার মানে এই জিনিসটা ওকে, এই জিনিসটা ঠিক আছে, এই জিনিসটা কারেক্ট। ঠিক আছে। তো আচ্ছা, যাই হোক, এটা একটু জাস্ট রিভিউ দিলাম, কারণ হচ্ছে আজকের আমরা যে প্রোটোকল গুলা শিখবো বা আজকে আমাদের যে পড়া, সেই পড়াগুলোর সাথে এই জিনিসটা একটু রিলেটেবল আর কি। এগুলা যদি তুমি ভুলে যাও বা মনে না থাকে তাহলে হচ্ছে মানে আজকের কনকারেন্সি কন্ট্রোল বা আজকের টপিক গুলা বুঝবা না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের টপিকের নাম কি বলছি? কনকারেন্সি কন্ট্রোল। আচ্ছা, কনকারেন্সি কন্ট্রোল মানে কি? কনকারেন্সি মানে কি বলতো? তোমরা কি আসলে আসো আমার সাথে সবাই? জি স্যার স্যার। কনকারেন্সি মানে একই সাথে কাজ করা, কনকারেন্ট বলি না, কনকারেন্ট কাজ। কনকারেন্সি কন্ট্রোল, কনকারেন্সি কন্ট্রোল মানে একই সাথে কাজ করা, এই জিনিসটাকে কন্ট্রোল করা, যাতে একই সাথে কাজ করব আবার আমাদের কোনো ভুল হবে না, একই সাথে আমরা প্যারালালি শিডিউল রান করব এবং আমাদের ডাটা রিড প্রবলেম হবে না, আমাদের লস্ট আপডেট প্রবলেম হবে না। ঠিক আছে। তো এখানে তো মনে করো যে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই যে আসলে আমরা কনকারেন্সি কন্ট্রোল কিভাবে করতে পারি বা প্রবলেম গুলো কিভাবে অ্যারাইজ হয়। তো T1 T2 T3 মনে করো যে একটা লিখলাম। তো আর এ রিড করলো সে, দুজন রিড করলো এ ইকুয়ালস টু এ প্লাস 100, এ ইকুয়ালস টু এ মাইনাস 100। ঠিক আছে। তারপরে ডাব্লিউ একটু আগে যেটা লিখছি ওটার মতোই, ডাব্লিউ। ঠিক আছে। আর এখানেও মনে করো যে এরকম একটা ট্রানজেকশন আছে। ঠিক আছে। আচ্ছা, এই যে এই তিনটা ট্রানজেকশনে কি প্রবলেম হতে পারে দেখো। আমার মনে করো যে এ হচ্ছে 1000, আমার অ্যাকাউন্টে 1000 টাকা আছে। তাহলে এই যে এই T1 যখন অ্যাকমপ্লিশ হবে তখন আমার অ্যাকাউন্টে কত টাকা রাইট করবে সে? 1100। 1100 রাইট করলো। হ্যাঁ। এরপর T2 যখন কমপ্লিট হবে তখন সে আমার অ্যাকাউন্টে কত টাকা রাইট করবে? 900। 900। তাহলে আসলে কি আমার অ্যাকাউন্টে এই দুইটা ট্রানজেকশন হওয়ার পরে 900 আর 1100 থাকার কথা? না স্যার, 1000। আমার অ্যাকাউন্টে থাকার কথা 1000, ঠিক না? জি কিন্তু স্যার। এখানে দেখো, এই যে ওই দিন তো পড়ছিলাম ডার্টি রিড প্রবলেম, এখানে আর এই প্রবলেম যেটা এখানে, এটার নাম হচ্ছে লস্ট আপডেট প্রবলেম। লস্ট আপডেট প্রবলেমটা কি? দেখো, লস্ট আপডেট হচ্ছে প্রথমে আমার এই শিডিউলটা আর এ ইকুয়াল টু এ প্লাস 100 ডাব্লিউ এ, এই শিডিউলটা আমার অ্যাকাউন্টকে আপডেট করলো কত দিয়ে? 1100 1100। দিয়ে। কিন্তু ওই সাথে সাথে আরেকটা রান করার কারণে এই শিডিউলটা এরপরে আমার অ্যাকাউন্টকে আপডেট করে দিল কত দিয়ে? 900 দিন। 900 দিয়ে। তার মানে আমার এই আপডেটটা মানে এই T1 যে আপডেটটা করছে এই আপডেটটা লস্ট হয়ে গেল না? জি স্যার। এই কে লস করলো? এই যে T2 লস করে দিল। এই জন্য এই ধরনের প্রবলেমকে বলা হয় লস্ট আপডেট প্রবলেম। ঠিক আছে। এখন এই লস্ট আপডেট প্রবলেম বা ডার্টি রিড প্রবলেম এগুলা থেকে বাঁচবো কিভাবে, এইগুলাই আমরা ডিসকাস করব কনকারেন্সি কন্ট্রোল এই সেগমেন্টে।
তো এগুলা থেকে বাঁচার একটা ওয়ে তোমাদেরকে আমি একটা বুদ্ধি শিখাই দিই, বা একটা মানে যারা সায়েন্টিস্ট অথবা যারা এই জিনিসগুলো ডেভেলপ করছে ওরা চিন্তা করছে যে আচ্ছা ঠিক আছে আমরা একটা কাজ করি। সাপোজ আমরা এখানে একটা লক লাগাই দিলাম। হ্যাঁ, এটাকে কি করে দিলাম, এই যে লক। লক লাগাই দিলাম। ও লক লাগানো মানে হচ্ছে আমি যখন এই জায়গায় লক দিব, হ্যাঁ, তখন এই জিনিসগুলোকে বা এ এ নামের যে অ্যাকাউন্টটা আছে বা এ নামের যে রিসোর্সটা আছে বা এ নামের যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলকে আর কেউ ইউজ করতে পারবে না। হ্যাঁ, আমি যতক্ষণ লক লাগাই দিব বা যতক্ষণ আমার লক থাকবে ততক্ষণ আমার এ কে কেউ ইউজ করতে পারবে না। আর আমি লক যখন খুলে দিব অর্থাৎ যখন আমি আনলক করব তখনই আমার এ কে অন্য কে ইউজ করতে পারবে। আচ্ছা, এই জিনিসটা এই কাজটা যদি আমরা করি তাহলে আমাদের প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে না? চিন্তা করো তো জি স্যার। কিভাবে প্রবলেম সলভ হবে। দেখো, মনে করো T1 আর T2, ঠিক আছে? তো আমি কি করলাম, আমি লক লাগাই দিলাম, এই যে লক এ, একে লক করে দিলাম। একে লক করে দিলাম মানে হচ্ছে T1 যতক্ষণ এ নিয়ে কাজ করবে বা যতক্ষণ, ঠিক আছে? তো আমি কি করলাম, আমি লক লাগাই দিলাম, এই যে লক এ, একে লক করে দিলাম। একে লক করে দিলাম মানে হচ্ছে T1 যতক্ষণ এ নিয়ে কাজ করবে বা যতক্ষণ লক থাকবে ততক্ষণ T1 এ, এ কে কেউ কি করতে পারবে না, অন্য কোনো ট্রানজেকশন এ কে একেবারে করতে পারবে না বা এ কে চেঞ্জ করতে পারবে না। তাহলে এ ইকুয়ালস টু এ প্লাস 100 ডাব্লিউ এ, লক করে রাখলাম এটা। হ্যাঁ, এটা এখানে রিড করলাম। আর এরপরে কি করলাম, আনলক, আনলক করে দিলাম, আনলক করে দিলাম এখানে, ঠিক আছে? তো এই জায়গায় কেউ যদি বলে যে না আমি এখন রিড করব, সে কি রিড করতে পারবে? না স্যার। কারণ লক করা আছে। তো সে রিড করবে কখন, এই যে এই জায়গায় গিয়ে, এখানে, আনলক। এখানে গিয়ে যখন সে আনলকের পর রিড করবে, তারপর এ ইকুয়ালস টু এ মাইনাস 100 করবে, ডাব্লিউ এ করবে, ঠিক আছে? তখন এখন দেখো আমার আর কি লস্ট আপডেট প্রবলেমটা আছে এখানে। দেখো এখন আমার প্রথমে আর এর ভ্যালু হচ্ছে 1000, এটা কাজ করলো, কাজ করার পরে এখানে আর এর বেরো হইলো কত, 1100। তারপর আচ্ছা। আনলেক করে দিল, তারপরে এ পাইলো, এ রিড করলো কি, 1100। এর পেলো 1100, তারপর এটা কমাইলো, এখন দেখো 1000 হয়েছে না? ঠিক আছে স্যার। প্রবলেম সলভ হয়েছে না? স্যার এটা তো এক ধরনের সিরিয়ালের মতো স্যার। হ্যাঁ, ঠিক আছে। এটা এক ধরনের সিরিয়ালের মতো। ওই যে বলছি যে আমাদের সব প্যারালালকে তুমি সিরিয়াল করতে পারবে না, ঠিক আছে? কিছু কিছু প্যারালাল কে আমাদেরকে সিরিয়ালে রাখতে হবে অথবা এমন একটা প্রোটোকল ব্যবহার করতে হবে যাতে করে এটা কি হয়, সিরিয়ালের মতো কাজ করে, ঠিক আছে? তো এখানে তো আমি তোমাকে দুইটা ট্রানজেকশন দেখাচ্ছি এই জন্য না সিরিয়াল মনে হচ্ছে, এখানে তো আরো 100টা ট্রানজেকশন আছে, ওই 100টা ট্রানজেকশনের বাকি 98টা প্যারালালি চলতেছে না? জি একটা স্যার। না একটু নিচে আসলো বা একটা একটু টাইম পর হইলো, আর টাইম একটু যদি তুমি মানে ছাড় না দাও, সব যদি তুমি প্যারালালি চালাতে চাও এটা তো সম্ভব না। কারণ সবগুলো প্যারালালি চালালে আমরা দেখছি যে ডার্টি প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে এমন করতে হবে যাতে আমাদের আর কোনো ওয়ে নাই, যেহেতু দুইটা রিসোর্স একসাথে করতে হবে তখন আমাদেরকে ওই জায়গায় একটু সিরিয়ালের আনতে হবে আর কি। ঠিক আছে, যদিও আমরা সিরিয়ালি করতেছি না, এটা আমরা লক বেসড সিস্টেমেই প্যারালালি করতেছি। বুঝতে পারছো? আচ্ছা, এইটুকু বুঝো না এরকম কি কেউ আসো? কারণ লক বেসড প্রটোকল যদি মানে এই শব্দটা যদি না বুঝো, বা আমি যে লকিং সিস্টেমের মাধ্যমে কিভাবে লক আনলকের মাধ্যমে কিভাবে এই কাজটা করছি, হ্যাঁ, বাবা কিভাবে এই প্রবলেম গুলা সলভ হচ্ছে প্যারালাল শিডিউলিং এর, এই জিনিসটা যদি না বুঝো সামনের কিছু বুঝবা না। আচ্ছা, ফাইন, তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমরা বুঝছো মোটামুটি। স্যার হ্যাঁ, বলো স্যার কামরুল। এখানে আমি স্যার এক জায়গায় দুইটা শব্দ দেখলাম, একটা হচ্ছে শেয়ার, একটা হচ্ছে এক্সক্লুসিভ, এই আসি আসি রিলেটেড আসি, ওখানে আসি নাই এখনো, ওখানে আসি নাই। একটু বুঝছো কিনা কামরুল? জি স্যার। আচ্ছা, একটু বুঝলে ফাইন, আমি শেয়ার্ড এক্সক্লুসিভে আসতেছি। তাহলে এখন দেখো, তাইলে আমরা প্রথমত বুঝলাম যে লকিং এর মাধ্যমে আসলে কিভাবে আমরা আমাদের কনকারেন্সি কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? এখন আসবো যে আসলে লকিং কয় প্রকার বা কিভাবে কিভাবে করব, বা লকিং এর কোনো টাইপস আছে কিনা, এই লক এটা বললাম হয়ে গেল কিনা, ঠিক আছে? এখন আসি, এখন লক হচ্ছে দুই প্রকার, তাহলে লিখো টু টাইপস অফ লক আছে, আমরা যেগুলা ওই লকিং করার ক্ষেত্রে ব্যবহার করব। এক নাম্বার হচ্ছে শেয়ার্ড লক, দুই নাম্বার হচ্ছে এক্সক্লুসিভ লক। এটা লিখো সবাই। তাহলে শেয়ার্ড লক কি, একটু আমার সাথে সাথে লিখে ফেলো তোমরা। শেয়ার্ড লক হচ্ছে
মেনি ক্যান রিড, নান ক্যান রাইট, এই লেখাটা লিখো। মেনি ক্যান রিড, নান ক্যান রাইট। Other transaction can acquire shared lock. আচ্ছা, এই দুইটা জিনিস লিখো, আমি একটা ইয়ার মাধ্যমে বুঝাই দিচ্ছি। তো শেয়ার্ড লকের দুইটা প্রপার্টি, ঠিক আছে। একটা প্রপার্টি হচ্ছে মেনি ক্যান রিড, নান ক্যান রাইট, অর্থাৎ শেয়ার্ড লক মূলত আমরা ইউজ করি রিড অনলি। আচ্ছা, তোমরা কিছু কিছু ডকুমেন্ট দেখছো না, ডক ফাইল যেখানে হচ্ছে রিড অনলি, অর্থাৎ মানে তুমি এডিট করতে পারবা না, শুধু রিড করতে পারবা, এরকম আছে না? স্যার তো শেয়ার্ড লকের কনসেপ্টটা এরকম যে শেয়ার্ড লক যখন তুমি কোনো একটা অ্যাকাউন্টের উপরে বা কোনো একটা ভেরিয়েবল উপরে অ্যাপ্লাই করবা, তখন তুমি শুধু রিড করতে পারবা, তুমি রাইট করতে পারবা না বা অন্য কোনো অপারেশন করতে পারবা না। এটা হচ্ছে তোমার এক নাম্বার প্রপার্টি। তো যেমন আমি তোমাকে একটা এখানে একটা দেখাই, এই যে মনে করো T1 T2 দুইটা ট্রানজাকশন। তো আমি শেয়ার্ড লক, মনে করো যে লক, শেয়ার্ড লকের জন্য আমি করলাম মনে করো এস, হ্যাঁ, লক এস এ। তো এর উপর আমি কি লক দিলাম একটু আগে যেরকম দেখাইলাম, হ্যাঁ। তাহলে বলতো আর এ, এটা কি পসিবল? না স্যার, আনলক করতে হবে। না, পসিবল তো। এই যে শেয়ার্ড লক, একে আমি লক করলাম না, জি লক করে আমি রিড করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, এই T1, T1 তো কি, T1ই তো লক করছে, তো T1 যদি লক করে অবশ্যই কি করতে পারবে, রিড করতে পারবে। এটাই হচ্ছে শেয়ার্ড লকের বৈশিষ্ট্য। কিন্তু তুমি যদি লেখো ডাব্লিউ এ, এটা আর পসিবল না। তুমি যদি লেখো এ ইকুয়াল টু এ প্লাস 100, এটা আর পসিবল না, ঠিক আছে। তার মানে শেয়ার্ড লক কি করে, শুধুমাত্র রিড করা যায়। রিড করতে পারে, ঠিক আছে। আচ্ছা, শেয়ার্ড লগের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যখন একটা ট্রানজেকশন কোন একটা ভেরিয়েবলের উপর শেয়ার্ড লক দেয়, তখন আরেকটা ট্রানজেকশনও শেয়ার্ড লক দিতে পারে। কি বলছি বুঝছো? তার মানে আদার ট্রানজেকশন ক্যান অলসো, হ্যাঁ, অ্যাকোয়ার শেয়ার্ড লক। তার মানে টি টু যদি চাই যে আমিও কি করতে চাই, একে লক করতে চাই এই সময়ে, তখন সেও কি করতে পারবে, চাইলে লক করতে পারবে। কিন্তু সে লক করে তো রাইট করতে পারবে না, সে লক করে সর্বোচ্চ কি করতে পারবে, সেও রিড করতে পারবে, ঠিক আছে। তো আলটিমেটলি যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে শেয়ার্ড লকের দুইটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে কেউ যদি শেয়ার্ড লক দেয়, এই যে শেয়ার্ড লক নিয়ে কথা বলতেছি, কেউ যদি শেয়ার্ড লক নেয়, কোন একটা ট্রানজাকশন যদি কোন একটা অ্যাকাউন্ট বা কোন একটা ভেরিয়েবলের উপর শেয়ার্ড লক দেয়, তাহলে সে শুধু কি করতে পারবে, রিড করতে পারবে, রাইটও করতে পারবে না, কোনো আপডেটও করতে পারবে না, ঠিক আছে। আর পাশাপাশি একটা অ্যাকাউন্টে কোনো একটা ট্রানজেকশন শেয়ার্ড লক নেওয়া অবস্থায় অন্য কোনো অ্যাকাউন্ট, অন্য কোনো ট্রানজেকশন যদি ওই সেম সেম ভ্যারিয়েবলের উপর শেয়ার্ড লক নিতে চাই, তাহলে কি নিতে পারবে? পারবে স্যার। পারবে, অবশ্যই পারবে। এটা হচ্ছে জাস্ট মনে রাখো এখন আপাতত, যে এটা হচ্ছে শেয়ার্ড লকের বৈশিষ্ট্য। এই দুইটা বৈশিষ্ট্য, মানে পরীক্ষা আসলে এই দুইটা বৈশিষ্ট্য লিখবে, এই দুইটা বৈশিষ্ট্য বুঝাই দিবা, ঠিক আছে। আর এক্সক্লুসিভ লক কি? এক্সক্লুসিভ লক কি? এক্সক্লুসিভ লক এই যে শেয়ার্ড লক থেকে একটু ভিন্ন। তাহলে শেয়ার্ড লকে এক নম্বরে লিখছি যে শেয়ার্ড লকে কি হয় না, রাইট শুধু রিড হয়, রাইট হয় না। আর এক্সক্লুসিভ লকের ক্ষেত্রে কি হয়, রিড এন্ড রাইট, দুইটাই করা যায়, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে, দেখো এটার সাথে এটার পার্থক্য কি, শেয়ার্ড লকে যখন একটা ট্রানজেকশন কি করে, মানে একটা ভ্যারিয়েবলের উপর বা একটা রিসোর্সের উপর শেয়ার্ড লক দেয়, তখন অন্য একটা ট্রানজেকশনে শেয়ার্ড লক দিতে পারে। কিন্তু এক্সক্লুসিভ লকের ক্ষেত্রে যখন তুমি একটা বা যখন যে কোনো একটা ট্রানজেকশন যে কোনো একটা ডেটা এলিমেন্ট অথবা রিসোর্সের উপরে এক্সক্লুসিভ লক বসাই দিবে, তখন আশেপাশের কোনো ট্রানজেকশন আর এক্সক্লুসিভ লক দিতে পারবে পারবে ক্যান নট। আদার ট্রানজাকশন ক্যান নট। তার নিচে দেখতে যে দেখতেছো না? আচ্ছা, আদার ট্রানজাকশন ক্যান নট অ্যাকোয়ার এক্সক্লুসিভ লক। স্যার ট্রানজাকশন খাতার একটু কাইন্ডলি সোজা করে লেখা যাবে, মানে এটাই কোনাকুনি দেখাচ্ছে তো স্যার। দাঁড়াও, আমাদের জন্য কি করতাম, দেখো এখন দেখা যাচ্ছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমার থেকে বাঁকা হয়ে যেতে হচ্ছে আর কি।
আচ্ছা তাইলে স্যার আগেরটাই ঠিক আছে। আচ্ছা লিখো লিখো। স্যার এটা কি প্রাইমারি আর ইয়ার জন্য, প্রাইমারি আর সেকেন্ডারি এর জন্য আপনি বললেন যে এটা হচ্ছে না, যে এটা বলেন। স্যার সেকেন্ড পয়েন্টটা আরেকবার একটু বললে ভালো হতো। প্রাইমারি সেকেন্ডারি না, এখানে আমরা দুই ধরনের লক নিয়ে আলোচনা করতেছি। একটু আগে বুঝছি যে লক সিস্টেম ব্যবহার করে কিভাবে আমরা কনকারেন্সি কন্ট্রোল করতে পারি, বা ডার্টি রিড প্রবলেম বা লস্ট আপডেট প্রবলেম থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি। আর এখন পড়তেছি যে শেয়ার্ড লক আর এক্সক্লুসিভ লক, অর্থাৎ লক কয় প্রকারের। ঠিক আছে, আমাদের কাছে এখন লক মানে লক নিয়ে তো আলোচনা করতে হবে। তো এই জন্য আমরা ইয়া করলাম যে লক হচ্ছে দুই প্রকারের। এক এক প্রকার হচ্ছে শেয়ার্ড লক, আর এক প্রকার হচ্ছে এক্সক্লুসিভ লক। শেয়ার্ড লক কাকে বলে? শেয়ার্ড লক হচ্ছে যে দুইটা প্রপার্টি। এক নাম্বার হচ্ছে শেয়ার্ড লক, যখন কোনো একটা রিসোর্সের উপরে ইমপ্লিমেন্ট করবা, তখন ওই রিসোর্সকে তুমি শুধু কি করতে পারবা? রিড করতে Read. পারবা, রাইটে করতে পারবা না, আপডেটে করতে পারবা না। আর আরেকটা প্রপার্টি হচ্ছে যখন কোনো একটা রিসোর্স মানে হচ্ছে এখানে এ বি সি ডি গুলো, যখন কোনো একটা রিসোর্সের উপর তুমি লক প্রয়োগ করবা, তখন অন্য ট্রানজেকশনও ওই শেয়ার ওই রিসোর্সের উপর কি দিতে পারবে? শেয়ার্ড লক দিতে পারবে। ঠিক আছে, যে লক এস। কিন্তু এক্সক্লুসিভের ক্ষেত্রে কি লিখছি? এক্সক্লুসিভের এক্সাম্পলটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। তুমি এটা লিখো আগে। এক্সক্লুসিভের ক্ষেত্রে হচ্ছে রিড এন্ড রাইট করা যাবে এক নাম্বার, মানে তুমি যদি এক্সক্লুসিভ লক দাও তখন রিডও করতে পারবা, রাইটও করতে পারবা। কিন্তু অন্য কোনো ট্রানজেকশন যদি ওই সেম রিসোর্সের উপরে এক্সক্লুসিভ লক নিতে চাই, তাহলে ওই ট্রানজেকশনটা এক্সক্লুসিভ লক নিতে পারবে? না। পারবে না। তাহলে দেখি আমরা একটু, যে ওটা লেখা হয়েছে না সবার? জি। আচ্ছা, তাহলে এক্সক্লুসিভ লকটা কিরকম দেখো, T1 T2। তো মনে করো যে এক্সক্লুসিভ লক এক্স এ, ঠিক আছে, এক্স দিয়ে আমি এক্সক্লুসিভ লক বুঝাচ্ছি। তো কেউ যদি চায় আর এ, হ্যাঁ, এ ইকুয়ালস টু এ প্লাস 100, হ্যাঁ, তারপর ডাব্লিউ এ, ঠিক আছে, তাহলে বলো তো এটা কি পসিবল? জি স্যার। হ্যাঁ, কারণ এক্সক্লুসিভ লক রিডও করতে পারবে, রাইটও করতে পারবে। ঠিক আছে, আর কেউ যদি পাশাপাশি একই সময়ে যখন এটা লক চলতেছে, মনে করো এই সময়ে গিয়ে বলে যে আমিও কি করতে চাই? এক্সক্লুসিভ লক করতে চাই, লক করতে চাই। পারবে? হবে অ্যালাউ না। করবে? নট অ্যালাউড। তখন কি হবে? তাকে অপেক্ষা করতে হবে। বলো তো কতক্ষণ অপেক্ষা করতে হবে? যতক্ষণ না এই এক্সক্লুসিভ লকটা কি হচ্ছে? Unlock. আনলক করতেছে। কমিট করবে। এই যে আনলক, ঠিক আছে। তো যখন আনলক হবে তখন সে ওয়েট করে, এখানে গিয়ে তখন সে এবার যখন এই এক্সক্লুসিভ লগের জন্য অ্যাপ্লাই করবে, তখন সে গিয়ে একে কি করতে পারবে? এ লক মাইনাস, করতে হবে। তখন সে এই যে কাজ করতে পারবে। তাহলে এক্সক্লুসিভ লক বোঝা গেছে? শেয়ার্ড লক, এক্সক্লুসিভ লক। জি জি স্যার। স্যার। আচ্ছা, স্যার তো এটা এই প্যারালালি চলবে না, সিরিয়ালি চলবে শুধু। না না, এমনি তো নরমালি আমাদের এটা প্যারালাল ট্রানজেকশন, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ট্রানজেকশন বলছি যে কিছু কিছু ট্রানজেকশনে যখন কনফ্লিক্ট থাকে, তখন তুমি ওদেরকে যদি প্যারালালি চালাতে চাও, একই সময়ে চালাতে চাও, তাহলে তো তোমার ডাটাই ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। তোমার ডেটাবেজে ওই যে ডার্টি রিড প্রবলেম হবে, তোমার লস্ট আপডেট প্রবলেম হবে। ঠিক আছে, তো তখন আমি যদি লক দিয়ে দিই, তখন এই দুইটা ট্রানজেকশনকে সে কি করে দিল? সিরিয়াল করে দিল। কিন্তু বাকি ট্রানজেকশন, আরো যে ট্রানজেকশন গুলো আছে, যে T3 T4, এগুলো তো সব প্যারালালি চলতেছে। তার মানে আমরা কিন্তু প্যারালালি কাজ করতেছি। ঠিক আছে, ওইখানে একটা দুইটাকে যেগুলাতে কনফ্লিক্ট হচ্ছে ওগুলাকে আমরা একটু সিরিয়াল বানাই দিচ্ছি, ওইটা তো প্রবলেম না। বুঝছো কি বলছি? হ্যালো? জি স্যার। জি আচ্ছা, স্যার। তো এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, যে আমরা যখন লকিং প্রোটোকল নিয়ে কাজ করব, তখন রিড রাইট, যে কোনো কিছু রিড করার জন্য, যে কোনো কিছু রাইট করার জন্য অবশ্যই তোমাকে ওই রিসোর্সের উপরে লক লাগাইতে হবে। হ্যাঁ, লক লাগানো ছাড়া তুমি এমনি এমনি লক লাগানো ছাড়া কাজ করতে পারবে না। সেটা শেয়ার্ড লক হোক অথবা তোমার এক্সক্লুসিভ লক হোক। ঠিক আছে, তো লক লাগিয়ে হচ্ছে তোমার বাকি কাজগুলা করতে হবে। এই জন্য প্রত্যেকটা ট্রানজেকশন যে কোনো রিসোর্সের উপরে কাজ করার আগে লক লাগাবে, তারপর কাজ করবে, তারপর আনলক করবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেসিক ইয়া। আচ্ছা, এবার একটা ইয়া দেখি। এবার এই যে একটু আগে যে কথাগুলো বলছি, এগুলাকে জাস্ট আমি একটা ম্যাট্রিক্স আকারে শো করি। ম্যাট্রিক্স আকারে মানে হচ্ছে, মনে করো যে আহ এদিকে আমি T1 এর ইয়া লিখলাম, আর এদিকে লিখলাম হচ্ছে মনে করো যে টি টু ইয়া। তো টি1 মনে করো টি1 মনে করো একটা রিসোর্সের উপরে শেয়ার্ড লক দিল। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, বলো তো T1 যদি একটা রিসোর্সের উপরে শেয়ার্ড লক দেয়, তাহলে T2 কি ওই রিসোর্সের উপরে শেয়ার্ড লক দিতে পারবে? জি স্যার।
শেয়ার আবতাহি বলো, আবতাহি পারবে? স্যার পারবে, পারবে স্যার। শেয়ার ইশরাক, লগে পারবে। ইশরাক স্যার দিতে পারবে। দিতে পারবে। আচ্ছা, এই যে দেখো দিতে স্যার পারবে, এটা আমরা পড়ছি দিতে পারবে, ঠিক না? আচ্ছা, মনে করো T1 একটা রিসোর্সের উপরে শেয়ার্ড লক দিয়ে রাখছে, হ্যাঁ। T2 কি ওই রিসোর্সের উপরে এক্সক্লুসিভ লক দিতে পারবে? তো পারবে না। পারবে না। ঠিক আছে, শুধু শেয়ার্ড লক, অর্থাৎ শেয়ার্ড লকের বৈশিষ্ট্য হচ্ছে যদি T1 কোন একটা রিসোর্সের উপরে শেয়ার্ড লক দেয়, আরেকটা T2 অর্থাৎ আরেকটা ট্রানজাকশন শুধু শেয়ার্ড লক দিতে পারবে, এক্সক্লুসিভ লক কিন্তু দিতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা কেস দেখি, যে মনে করো T1 একটা রিসোর্সকে এক্সক্লুসিভ লক দিয়ে রাখছে, হ্যাঁ। T2 ওই রিসোর্সের উপরে কি শেয়ার্ড লক দিতে পারবে? পারবে না। পারবে না। এক্সক্লুসিভ লক? না স্যার। পারবে না। তার মানে এক্সক্লুসিভ লক যখনই কোনো একটা ট্রানজাকশন কোন একটা রিসোর্সের উপর দিয়ে দিবে, তখন ওই ওই ট্রানজাকশনকে বা ওই রিসোর্সকে অন্য কোনো ট্রানজাকশন অ্যাকোয়ারি করতে পারবে না, কোনো লক দিতে পারবে না। ঠিক আছে, তাহলে এই যে এই ম্যাট্রিক্সটা যেটা আঁকলাম, এটা গুরুত্বপূর্ণ, এটা এটা আঁকো, এটা এটা পরীক্ষা তার মানে আসে। শুধু শেয়ার লগের উপর শুধু শেয়ার লগই দেওয়া যাবে। হ্যাঁ, শেয়ার্ড লকের উপরে শুধুই শেয়ার্ড লক দেওয়া যাবে, আর কোনো কিছু দেওয়া যাবে না। ঠিক আছে। আর এক্সক্লুসিভ লকের উপর কি কিছু দেওয়া যাবে না, শেয়ার্ড লকের উপর এক্সক্লুসিভ লক দেওয়া যাবে না। ঠিক আছে, স্যার তাহলে স্যার এক্সক্লুসিভ লক যখন থাকবে তখন তো শেয়ার লক অ্যাপ্লাই না, করতে পারবো না। কেমনে করতে পারবা? কোনো কিছুই করতে পারবা না। এই যে দেখো, এই যে আমি ও- লিখলাম না, যে আদার ট্রানজাকশন ক্যান নট অ্যাকোয়ার এক্সক্লুসিভ লক। আচ্ছা, শুধু এক্সক্লুসিভ লক না, শেয়ার লক অ্যাকোয়ার করতে পারবে না, অর্থাৎ এক্সক্লুসিভ লক যখন পড়ে যাবে কোন একটা কিছুর উপরে, তখন অন্য কিছু আর কিছু করতে পারবে না। ওকে স্যার। ঠিক আছে, তাহলে এটা এটা লিখো, এই ম্যাট্রিক্স এর নাম হচ্ছে কম্প্যাটিবিলিটি ম্যাট্রিক্স, কম্প্যাটিবিলিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, ইন লক বেসড প্রোটোকল। ঠিক আছে, এই কম্প্যাটিবিলিটি। ম্যাট্রিক্সটা একটু আঁকো, লেখা বোঝা যাচ্ছে কিনা জানি না। আচ্ছা, লেখা শেষ হয়েছে সবার? জি স্যার। জি স্যার। এখন আমরা বুঝলাম যে শেয়ার্ড লক এক্সক্লুসিভ লক অ্যাপ্লাই করে আমরা মোটামুটি ডার্টি রিড প্রবলেম, লস্ট আপডেট প্রবলেম বা এই ধরনের ইনকনসিস্টেন্সি গুলো, এগুলো থেকে আমরা মুক্তি পাইতে পারি, কারণ লক যখন দিয়ে দিব তখন আর কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, তো এখন আমরা একটা এক্সাম্পলে দেখি, যে এখন লক ব্যবহার করে এই এক্সাম্পলটা সবাই একটু আস্তে আস্তে লিখো দেখে দেখে। তো আমি মনে করো যে প্রথমে একটা লক দিলাম, এটা হচ্ছে এক্সক্লুসিভ লক দিলাম এর উপরে। ঠিক আছে, তারপর আমি লিখলাম হচ্ছে, আমি রিড করলাম আর এরপর আমি আস্তে করে আনলক করে দিলাম। তারপরে T2 হচ্ছে আবার লক দিল, লক দিয়ে সে রিড করলো, রিড করে রাইট করলো। সাপোজ সে এখন আনলো, আবার এখানে এক্স এ একটু লিখো সবাই।
লেস দেন এ মিনিট আছে স্যার। ও আচ্ছা, আচ্ছা আমাদের তো জুম মিটিং এর একটা রেস্ট্রিকশন আছে। একটা এক্সাম্পল আমি নিলাম, মনে করো যে a ইকুয়ালস টু 1000, ঠিক আছে? তো এখন এটাতে আমি লক করলাম, লক করার পরে রিড করলাম, বলো তো এই জায়গায় এর ভ্যালু কত? স্যার 1000। 1000। ঠিক আছে, আমার এখানে দুইটা ট্রানজেকশন, একটা ট্রানজেকশন হচ্ছে আমার 100 টাকা আসতেছে, ঠিক আছে? আর আরেকটা ট্রানজেকশন হচ্ছে আমার আমি এটা মনে করো যে আমি একটু সংশোধন করলাম, আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে ঠিক করে বসালাম। সেটা 1000 ছিল, আমি 1500 লিখলাম। তো আচ্ছা দেখি, এখন মনে করো 1000 আছে, 1000-এর পরে আনলক করলাম, আনলক করে দেওয়ার পরে T2 ট্রানজেকশন অ্যাক্সেস পাবে নাকি পাবে না? পাবে স্যার। অবশ্যই পাবে। তো পাওয়ার পরে এ রিড করলো, রিড করবে, সে 1000 রিড করলো। এখন আমি কি করলাম, আমার ব্যালেন্সটাকে আমি একটু আপডেট করে আমি লিখলাম কত? 1500। ঠিক আছে, তাহলে 1500 আমি আপডেট করলাম। এখন আনলক করে দিলাম, আনলক করার পরে ওই যে আমার ইয়াতে কি আসলো, 100 টাকা আসলো ওই ট্রানজেকশন ওয়ানে। ওই ট্রানজেকশন ওয়ান এখানে আনলক করার কারণে মাঝখানে কিন্তু ও ঢুকে, ও লক নিয়ে কি করে ফেলছে, আমার এ কে আপডেট করে দিছে, এ বানায় দিছে 1500। কিন্তু এই 1500টা আসলে হওয়ার কথা ছিল কখন? এই ট্রানজেকশন ওয়ান কমপ্লিট হওয়ার পরে। জি তাহলে স্যার। ট্রানজেকশন ওয়ান কমপ্লিট হইলে কি হইতো, এর ভ্যালু কত হইতো? এ ইকুয়াল টু a প্লাস 100, তাহলে হইতো 1100। তাহলে এর ভ্যালু হইতো কত মূলত? 1100। এরপর এটা কি করতো, অ্যাক্সেস করে ট্রানজেকশন 2 তে 1500 করতো। কিন্তু আমার এই জায়গায় আমার একটা প্রবলেম হয়ে গেছিল, সেটা হচ্ছে আমি একটা আনলক করে ফেলছিলাম, মানে আমার যে লকটা আমি এক্সক্লুসিভ লক যেটা দিছিলাম, ওইটা আমি কি করে ফেলছিলাম, এটাকে বলা হয় আর্লি আনলক। আর্লি আনলক অর্থাৎ আমি আর্লি আনলক করার কারণে ওই যে একজন লক এক্স এ দিয়ে এখান থেকে বসেছিল, লক এক্স এ, ও লক পাওয়ার জন্য বসেছিল। তো ওর সাথে সাথে যখন দেখছে যে আনলক হয়ে গেছে, ওর সাথে সাথে এটাকে অ্যাকুয়ার করে কি করে ফেলছে, ভ্যালুটাকে আপডেট আপডেট। করে দিছে। কিন্তু ততক্ষণে তো ও যখন ওই যে ও আনলক করে ফেলছে, এখন ও তো মাঝখানে আর মানে লক চাইলেও পাচ্ছে না। ঠিক আছে, তো ও যখন আনলক হয়েছে তখন হচ্ছে ও কি পাইছে, এটার আচ্ছা। অ্যাক্সেস পাইছে। তো তখন সে যখন আপডেট করছে, তখন দেখো আসলে অলরেডি তখন তো এটা কত হয়ে গেছে, এটা 1500 হয়ে গেছে। এবং এটা কি আসলে তখন আর 1100 থাকবে, এটা না, তখন কি হয়ে যাবে, 1600। এটা তখন হয়ে যাবে 1600। তার মানে আমাদের এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, ওই যে সেম লস্ট আপডেট প্রবলেম হচ্ছে, ঠিক না? যে আমি যে আপডেটটা করছি, মানে আমি আসলে সঠিক রেজাল্টটা পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এই যে একটা প্রবলেম অ্যারাইজ করলো, যদিও আমি এখানে লক দিচ্ছি, হ্যাঁ, শেয়ার্ড লক দিচ্ছি, এক্সক্লুসিভ লক দিচ্ছি, লকিং প্রোটোকল ব্যবহার করতেছি বা লকিং সিস্টেম ব্যবহার করতেছি, কিন্তু লকিং সিস্টেম ব্যবহার করার পরেও প্রবলেম কি এক্সিস্ট করতেছে না? করতেছে স্যার। হ্যাঁ। এখন এই প্রবলেমটাকে দূর করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, মানে এই সমস্যা থেকে আমি বুঝলাম সেটা হচ্ছে যে আমি যদি আমার মতো করে অর্থাৎ র্যান্ডমলি যদি লক আনলক করি, তাহলে আমার আসলে মূল প্রবলেম কি হয় না, সলভ, মূল হয় না। প্রবলেম সলভ হয়, না স্যার। মূল প্রবলেম সলভ হয় না। তার মানে আমি র্যান্ডমলি লক আনলক করতে পারবো না, লক আনলকের পাওয়ার আমাকে দিয়ে দিছে, আমি বুঝছি যে শেয়ার্ড লক এটা, এক্সক্লুসিভ লক এটা, এবং শেয়ার্ড লক এক্সক্লুসিভ লক দিয়ে আমি আমার ডেটাবেজের ইনকনসিস্টেন্সি প্রবলেম গুলোকে সলভ করতে পারবো। কিন্তু তুমি যদি তোমার ইচ্ছা মতো করো, এই যে আমার ইচ্ছা মতো আমি এখানে করলাম, দেখো আনলক দিয়ে দিলাম, এখানে আরেকটা প্রবলেম অ্যারাইজ করলো, তাহলে কি হবে? না স্যার। হবে না। এই জন্য যেটা আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে প্রোটোকল, লক বেসড প্রোটোকল। প্রোটোকল মানে কি?
প্রোটোকল মানে হচ্ছে এ সেট অফ রুলস। রুলস হ্যাঁ, এই যে প্রোটোকল, প্রোটোকল মানে হচ্ছে রুল, কিছু রুল, যে রুলগুলো ফলো করে আমরা কি দিব, আমরা হচ্ছে ওই আপডেট লকগুলো বসাবো। ঠিক সাবমিট আছে, সরি তো স্যার তো এখন একটু আগে যে প্রবলেমটা দেখলাম যে দ্রুত আনলক করে দেওয়ার কারণে আমাদের মানে এই ডেটাগুলা ভুল হয়ে যাচ্ছে, অথবা আরেকটা ট্রানজেকশন আমার ডেটার লক নিয়ে ভ্যালু চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, তো এই প্রবলেমটা সলভ করার জন্য একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে কি, টেকনিকটা হচ্ছে আমি যখন ট্রানজেকশন ওয়ানের জন্য আমি যখন লক দিব, ঠিক আছে, তখন ট্রানজেকশন ওয়ানের পরে আমার সব লক, ট্রানজেকশন ওয়ানে সব লক আমার একসাথে হবে এবং সব আনলক একসাথে হবে। অর্থাৎ মাঝখানে এরকম হবে না যে আমি আনলক করলাম আবার লক করলাম, এরকম এরকম কি হবে না, এরকম কোনো মানে অপশন আমার নাই। আমি যদি এরকম করি যে মাঝখানে কোনো লক আনলক করব না, আমার শুরুতেই সব লক করব আর শেষে গিয়ে সব আনলক করব, তাহলে কি মাঝখানে আরেকটা ট্রানজেকশন এখানে ঢুকে এই লকটা অ্যাকোয়ার করার কোনো সম্ভাবনা আছে? না স্যার তাহলে একটা সলিউশন আমি পাইলাম যে যদি ইফ, হ্যাঁ, যে অল দ্য লকস আর গিভেন at a face and all the unlocks are given at a face, then the problem mentioned above get solved. আর এই একটা রুল যেটা আমি এখানে লিখলাম, এই রুলটার নামই হচ্ছে, এই রুলটা যে প্রোটোকলটা ব্যবহার করে এই রুলটার নামই হচ্ছে 2PL প্রোটোকল। আচ্ছা, এটা লিখো, টু ফেজ পেজটা লক একটু উপরে প্রোটোকল। তোলেন অথবা লেখাটা একটু আরেকবার নিচে বললে ভালো হবে। আচ্ছা, আমি লেখাটা একটু পড়তেছি। আচ্ছা, লেখাটা এটা আমি এমনি বাংলায় বলতেছি, হ্যাঁ, তোমরা একটু মাথায় রাখো, অথবা এটা ইংলিশে তোমার মতো করে লিখতে পারবা। আমি লেখাটা যেটা লিখছি সেটা হচ্ছে যে যদি কোনো ট্রানজেকশনে, হ্যাঁ, যদি কোনো ট্রানজেকশনে তুমি সব লক একসাথে দাও শুরুতে, হ্যাঁ, এবং সব আনলক শেষে দাও, অর্থাৎ মাঝখানে কোনো আনলক লকের কি নাই, কাহিনী নাই, হ্যাঁ, তাইলে যে প্রোটোকলটা বা এই রুলটা যে প্রোটোকলটা ব্যবহার করে ওই প্রোটোকলের নাম হচ্ছে 2PL। 2PL প্রোটোকল হ্যাঁ, বুঝতে পারছো? এই দেখো আমি আবার বলতেছি, একটু আগে তোমাদেরকে যে প্রবলেমটা দেখাইছি, এই প্রবলেমে কি হয়েছিল, আর আমি লক দিছিলাম। একটু আগে আমাদের এখানে যে প্রবলেমটা অ্যারাইজ হয়েছে ওই প্রবলেমটার নাম কি হবে? এখন এই প্রবলেমটা যেটা অ্যারাইজ হয়েছে, এই যে জি এই স্যার। প্রবলেমটা লস্ট আপডেট প্রবলেম, এই যে লস্ট আপডেট, এখানে যেটা আপডেট হয়েছে এখানে এটা হ্যাঁ লস্ট হয়ে গেল। ওকে স্যার। ঠিক আছে, তো লস্ট আপডেট প্রবলেমটা কেন অ্যারাইজ হয়েছে কে বলতে পারবো আমাকে, বলো তো? স্যার আলী আনলকের জন্য মাঝখানে লগ আনলগের এই কাজ। যে মাঝখানে লক করে দেওয়ার জন্য না। তো আমি যদি বলি যে না, কেউ মাঝখানে লক এগুলো করতে পারবা না, লক করলে তোমাকে একটা সময় করে ফেলতে হবে, আর আনলক করতে চাইলে শেষে গিয়ে আনলক করতে হবে ওই ট্রানজেকশনের, তাহলে কি মাঝখানের এই প্রবলেমটা আর থাকে? না স্যার মাঝখানে কি আর অন্য কেউ ফরেন অবজেক্ট ঢুকে উল্টাপাল্টা এখানে অন্য, এই যে এখানে যেরকম এ কে চেঞ্জ করে দিল T2 এসে, এটা কি আর করতে পারবে কেউ? না স্যার কারণ আমার সব লক উপরে আর সব আনলক নিচে, মাঝখানে সব প্রসেস, এই মাঝখানে তো কেউ ইন্টারফেয়ার করতে পারবে না যদি লক আনলকের মাঝখানে থাকে, ঠিক না? জি স্যার এই এই বা এই যে এই সলিউশন আমি এখন যে জিনিসটা বাংলায় বুঝছি, এই জিনিসটা মূলত যেই প্রোটোকলটা ব্যবহার করে বা এই জিনিসটার উপর ভিত্তি করে যে প্রোটোকলটা ডেভেলপ করা হয়েছে, ওই প্রোটোকলটার নাম হচ্ছে 2PL প্রোটোকল, অর্থাৎ ওইটার নাম হচ্ছে টু ফেজড টু ফেজ প্রোটোকল লক প্রোটোকল, না, টু ফেজড লক প্রোটোকল। ঠিক আছে, তো এই টু ফেজ লক প্রোটোকল কি বলে, টু ফেজ লক প্রোটোকল বলে যে মনে করো একটা T1 এর একটা ফেজ থাকবে যেটার নাম হচ্ছে গ্রোয়িং ফেজ, এটা লিখো সবাই, গ্রোয়িং ফেজ, টু ফেজ না, দুইটা ফেজ। তো গ্রোয়িং ফেজে কি হবে, গ্রোয়িং ফেজ হচ্ছে সব লক হবে, লক এ, লক বি, অর্থাৎ যেগুলো যেগুলো তার লক করা প্রয়োজন, লক সি, ঠিক আছে, এ লক হইলো।
এরপরে কাজ হইলো, মাঝখানে অনেকগুলো এক্সিকিউশন হইলো, এরপরে শেষে গিয়ে একটা ফেজ থাকবে যেটার নাম হচ্ছে কি শ্রিঙ্কিং ফেজ। লিখো শ্রিঙ্কিং। এই লেখা কি বোঝা যাচ্ছে? একটা হচ্ছে গ্রোয়িং ফেজ আর একটা হচ্ছে শ্রিঙ্কিং ফেজ। ফেজ, ঠিক আছে, PHACSE। তাহলে দেখো গ্রোয়িং ফেজে কি হচ্ছে, শুধু লক হচ্ছে, ঠিক আছে, আর শ্রিঙ্কিং ফেজে কি হচ্ছে, আনলক হচ্ছে। আর শ্রিঙ্কিং ফেজ আর গ্রোয়িং ফেজের মাঝখানে হচ্ছে অপারেশন হচ্ছে, এবং এই অপারেশন চলাকালীন সময়ে পার্শ্ববর্তী কোনো ট্রানজেকশন কি কোনো কিছু করতে পারবে? না না স্যার। স্যার। তাহলে যদি করতে না পারে তাহলে কি আমার আর এই লস্ট আপডেট প্রবলেম, ডার্টি রিড প্রবলেম এগুলো কি আর অ্যারাইজ হওয়ার সম্ভাবনা আছে? স্যার। এটাই হচ্ছে যে টু ফেজড লক প্রোটোকল। টু ফেজ স্যার কেন বলা লাস্টেরটা হচ্ছে? কি ফেজ বলছেন? এটা হচ্ছে শ্রিঙ্কিং ফেজ, SHRINKING, শ্রিঙ্কিং, ঠিক আছে। শ্রিঙ্কিং ফেজ আর লক গ্রোয়িং ফেজ। আর এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, এই যে এই পয়েন্টটা, মানে অর্থাৎ যে পয়েন্ট থেকে প্রথম আনলক হওয়া শুরু করে, যে পয়েন্ট থেকে আনলক হওয়া শুরু করে ওই পয়েন্টের নাম হচ্ছে যে লক পয়েন্ট। জাস্ট টার্মিনোলজিটা লিখে রাখো, লক পয়েন্ট, ঠিক আছে। অর্থাৎ যে পয়েন্ট থেকে কি তোমার আনলক হওয়া শুরু হইলো, প্রথম আনলক হওয়া শুরু হইলো, ওই পয়েন্টের নাম হচ্ছে যে লক পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝছো সবাই একটু পর্যন্ত? 2PL নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? 2PL প্রোটোকল নিয়ে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ফাইন। তো এইটুক পর্যন্ত যদি পারো মোটামুটি, মানে আমাদের যেটা সেগমেন্ট আছে ওই সেগমেন্টের একটা কোশ্চেন আশা করি আনসার করতে পারবা, বা এক দেড়টা কোশ্চেন, এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের সেকেন্ড যে প্রোটোকলটা নিয়ে আমরা আলোচনা করব ওইটার নাম হচ্ছে টাইম স্ট্যাম্প। লিখো সবাই প্রোটোকল, ঠিক আছে, টাইম স্ট্যাম্প প্রোটোকল। টাইম স্ট্যাম্প প্রোটোকলে আবার কোনো লকের কাজ নাই, হ্যাঁ। তো টাইম স্ট্যাম্প প্রোটোকলে আসলে যদি কোনো লকের কাজ না থাকে তাহলে টাইম স্ট্যাম্প প্রোটোকল কিভাবে ওই যে ডার্টি প্রবলেম, লস্ট আপডেট প্রবলেম, এই জিনিসগুলোকে কিভাবে রেস্ট্রিক্ট করে, ঠিক আছে, এটা আমরা একটু দেখি, হ্যাঁ। তো প্রথমে টাইম স্ট্যাম্প টাইম স্ট্যাম্প বেসড টাইম স্ট্যাম্প বেসড প্রোটোকল। স্যার আমাদের কি গ্রাফ বেস প্রোটোকল থেকে কোয়েশ্চেন আসতে পারে? হ্যাঁ, ওটা দেখাবো, ওই যে সিম্পল, বেশি ডিপ আসবে না। এটা গ্রাফ বেস প্রোটোকলটাও দেখাই দিব, এই টাইম স্ট্যাম্পটা একটু দেখাই আগে। তো টাইম স্ট্যাম্প বেস প্রোটোকল যেটা, সেটা হচ্ছে তোমরা FCFS নাম শুনছো? FCFS, FCFS কি বলতো? রে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। হ্যাঁ, ওই যে ফিফো আর কি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড, অর্থাৎ যে আগে আসবে সে প্রায়োরিটি পাবে, অর্থাৎ যে সিনিয়র ও প্রায়োরিটি পাবে। এখন মনে করে যে আমার আহ, আহ, যে শিডিউল, এই শিডিউলের মধ্যে একটা 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 শিডিউল বা একটা ট্রানজেকশন আসছে 10টা বাজে, আর একটা আসছে 10টা 30-এ, তাহলে কে 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 আগে সার্ভ হবে, কে আগে ইয়া হবে? ফার্স্ট কাম ফার্স্ট। নিশ্চয়ই যে 10টায় আসছে, কারণ 10টা 30-এ যে আসছে বা পরে যে আসছে ও হচ্ছে ও জুনিয়র, ঠিক আছে। তাহলে এই প্রোটোকল বা এই FCFS এর উপর ভিত্তি করে যে প্রোটোকলটা, ওইটাকে আমরা বলতেছি ফার্স্ট কাম বা ওই টাইম স্ট্যাম্প বেস প্রোটোকল, ঠিক আছে। তো টাইম স্ট্যাম্প বেস প্রোটোকলের কয়েকটা জিনিস একটু দেখি, এই জিনিসটা একটু লিখো। T1, T2,
ওয়াহাব তুই মিউট করে রাখ, তোর কারণে স্যারের স্ক্রিন কম দেখা যাচ্ছে। তার কি ক্লাস করাচ্ছে? না, স্ক্রিন দেখা এটা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্ক্রিন? না স্যার, স্যার এখন আসতেছে স্যার। কেন স্ক্রিন দেখা যাবে না কেন? আচ্ছা, এই যে লেখো T1 T2। T1 আসছে মনে করো যে 10টায়, আর T2 আসছে 10টা 5-এ। ঠিক আছে? তো এই টাইম স্ট্যাম্প বেসড প্রোটোকলের একটা মানে সিস্টেম হচ্ছে, তুমি টাইম স্ট্যাম্পের উপর, আচ্ছা টাইম স্ট্যাম্প কি একটু বলি। ওই যে তোমরা গুগল ফর্ম সাবমিট দেওয়ার পরে এক্সেল শিটটা দেখছো না? জি স্যার। ওই এক্সেল শিটে টাইম স্ট্যাম্প দেখছো না? টাইম স্ট্যাম্প এটা ডেটাবেজেও থাকে। টাইম স্ট্যাম্প মানে হচ্ছে কতটা বাজে এটা কি হয়েছে ঢুকছে, তো এখানে টাইম ডেট সবকিছু থাকে। ঠিক আছে? তো মনে করো একটা T1 আসছে হচ্ছে 10টায়, আর T2 আসছে 10টা 5-এ। তাহলে T1 কে একটা ভ্যালু দিয়ে দিবে এই প্রোটোকল। তো মনে করো যে এটাকে ভ্যালু দিল, যে কোনো ভ্যালু দিতে পারে, যে মনে করো যে এটাকে দিল হচ্ছে 10। ঠিক আছে? আর এটা যখন একটু পরে আসছে এটাকে দিছে 15। ঠিক আছে? এই ভ্যালুর উপর ডিপেন্ড করে এখন হচ্ছে কি করবে তোমার মানে পরবর্তী ট্রানজেকশন গুলা হবে। ঠিক আছে? তো এখন দেখো, এই যে এই ট্রানজেকশনটা, এখন আমি যেটা লিখছি যে T1 প্রথমে R1 রিড করতে, মানে T1 প্রথমে রিড করতে চাচ্ছে, T2 তারপরে রাইট করতে চাচ্ছে। বলো তো এটা কি পসিবল কিনা, এটা কি ভ্যালিড? স্যার এটা তো হবে না স্যার, ভ্যালিড। স্যার আচ্ছা, এটা বুঝি কেন? নাই প্রশ্নটা। আচ্ছা, প্রশ্নটা আবার বলি। T1 হচ্ছে এখানে সিনিয়র পার্সন, T2 হচ্ছে কি জুনিয়র। এই জন্য T1 কে আমি দিয়ে দিছি কত, এটাকে একটা এটার একটা প্রায়োরিটি ভ্যালু দিয়ে দিছি 10। এটা হচ্ছে ওই যে টাইম স্ট্যাম্পের ভিত্তিতে। ঠিক আছে? আর এটাকে দিয়ে দিছি কত, 15। ঠিক আছে? আচ্ছা, এখন একটা ট্রানজেকশন আমাকে দেখাচ্ছে একটা শিডিউল যে T1 হচ্ছে রিড করতে চাচ্ছে, হ্যাঁ, আর ওর একটু পরে T2 হচ্ছে রাইট করতে চাচ্ছে। ঠিক হবে আছে? স্যার। তো এটা অবশ্যই হবে। এটা কেন হবে না? কারণ অলরেডি সিকোয়েন্স তো মেনটেন করতেছে। ও কি আগে চাচ্ছে? না স্যার, T2 তো আগে চাচ্ছে না। তো T2 যদি আগে না চাই তাহলে তো এটা কি ভ্যালিড। ভ্যালিড, ঠিক না? এখন বলো তো এটা কি ভ্যালিড কিনা? স্যার টাইম দিতে হবে না? সেম টাইম মনে করো, এই সেম টাইম T1 ও 10। স্যার ভ্যালিড স্যার। হ্যাঁ, ভ্যালিড স্যার, ভ্যালিড স্যার, স্যার ভ্যালিড। হবে তো। ভ্যালিড, অবশ্যই ভ্যালিড। ঠিক আছে? এটা এটা বলো তো। ভ্যালিড, সেম টাইম অবশ্যই ভ্যালিড। কিন্তু ইনভ্যালিড হবে কখন? যখন হচ্ছে, এই যে দেখো T1 T2, তো T2 যখন আগে আগে চাইবে, কিছু একটা রিড করতে চাইবে, ঠিক আছে, এখন কিন্তু ইনভ্যালিড। ঠিক আছে? আর এই ক্ষেত্রে ওই যে সেম ডাব্লিউ যদি তুমি এখানে দাও, ঠিক আছে, আর T1 T2, আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে, এগুলা ইনভ্যালিড। তার মানে আমরা এখানে একটা জিনিস বুঝলাম যে টাইম বেস প্রোটোকলে প্রথমে এক্সিকিউট হবে হচ্ছে যে যে আগে আসছে, এবং যে আগে আসছে ওইটাকে ডেটাবেস চিনবে কিভাবে, যে আগে আসবে তাকে একটা ভ্যালু দিয়ে দিবে, এবং ওই ভ্যালুটা হবে ছোট, আর যে পরে আসবে তাকে একটা বড় ভ্যালু দিয়ে দিবে। তো যখন আমি দেখবো যে কারো রোল নাম্বার, এই যে এগুলো মনে করো রোল নাম্বার আগে, তাহলে ওকে আগে প্রায়োরিটি দিবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি এই যে টাইম বেসড টাইম টাইম স্ট্যাম্প বেসড প্রোটোকলের একটা রুলস লিখবো। রুলস লেখার আগে দুইটা টার্মিনোলজির সাথে তোমাদেরকে পরিচয় করাই দিই। একটা হচ্ছে যে মনে করো যে টিএস অফ T1, মানে টাইম স্ট্যাম্প অফ T1। টিএস অফ টিএস, এই যে টিএস এটা একটু পর ইউজ করবো, এই জন্য টিএস কি এটা বলে দিচ্ছি। বলতো টাইম স্ট্যাম্প অফ T1 কত, কে বলতে পারবে? আহনাফ বলো, যারা যারা আহনাফ বলো, জি স্যার। বলো টিএস অফ T1 কত, এটা ভ্যালু কত?
স্যার 10। এটা কি আনাপ নাকি? তুমি কে? ও সরি স্যার, স্যার তো আচ্ছা সমস্যা নাজমুল নেই, আমার বলো। পক্ষ থেকে বলে দিছে আরে। হ্যাঁ, সাব্বির তোমার বল। পক্ষ দিয়ে তো লিখে দিতে পারবে না পরীক্ষার হলে। আচ্ছা, টিএস অফ টি1 কত হইলো? 10। স্যার কেন 10 10? 10 ওই যে টাইম স্ট্যাম্প, এই যে ভ্যালুটার কথা বলতেছিলাম। 10 আর টিএস অফ টি2 কত? স্যার 15 15। 15। ঠিক আছে। আচ্ছা, আরো দুইটা ভ্যালু আছে, যেটা হচ্ছে ডাব্লিউটিএস অফ এ আর হচ্ছে আরটিএস অফ এ। তার মানে এটা হচ্ছে রাইট টাইম স্ট্যাম্প। লিখো, একটা হচ্ছে রাইট টাইম স্ট্যাম্প আর একটা হচ্ছে কি রিড read টাইম স্ট্যাম্প। রাইট টাইম স্ট্যাম্প কি, রিড টাইম স্ট্যাম্প কি, একটু পর বোঝাচ্ছে, আগে এটা একটু লিখে নাও, এই যে এই জিনিসটা লিখে নাও। আচ্ছা, দেখো, রাইট টাইম স্ট্যাম্প আর রিড টাইম স্ট্যাম্প এটা বোঝার জন্য আমি তোমাদেরকে আরেকটা ছোট একটা এক্সাম্পল দেখাই। টি2, টি3, তো মনে করো যে আর এ, এটা হলো, তারপর হচ্ছে ডাব্লিউ এ, এটা আসলো। সাপোজ এটা এমনি এক্সাম্পলের জন্য বোঝানোর জন্য লিখতেছি, ডাব্লিউ এ, ডাব্লিউ এ আর এ। ঠিক আছে। এখন আমাকে যদি বলে রাইট টাইম স্ট্যাম্প অফ এ কত হবে, তো মনে করো যে এটা টাইম স্ট্যাম্প 10, এটা টাইম স্ট্যাম্প 11, এটা টাইম স্ট্যাম্প 12। ঠিক আছে। হ্যাঁ, এবার বলো রাইট টাইম স্ট্যাম্প অফ এ, এটা হচ্ছে কি জানো? এটা হচ্ছে সর্বশেষ, সর্বশেষ রাইট করছে কে এই তিনটা ট্রানজেকশনের মধ্যে? সর্বশেষ এ স্যার কে এ রাইট করছে কে? বলো তো, সর্বশেষ এ কে রাইট করছে? T2 টি2। স্যার টি2 ঠিক না? এই যে টি2, এই যে রাইট সর্বশেষ করছে, এবং টি2 টাইম স্ট্যাম্প কত? 11 11। এই 11, এটার ভ্যালু হচ্ছে 11। ঠিক আছে। তাহলে যদি বলি রিড টিএস, দেখি এবার বলো তো, এরকম বলবো হচ্ছে, আমি বলি এই মুক্তাসিম একটা ছেলে আছে না তোমাদের ক্লাসে? আজকে আসে নাই। স্যার ক্লাস নাই মেবি। আহ, দেখি আনাপ আচ্ছা বলো। ঠিক আছে। T3 তাই আই গেস। বলো তো, 3, স্যার T3 টি3 সর্বশেষ, জি স্যার। সর্বশেষ রিড করছে টি3। ভেরি গুড। তাহলে এখানে কত ভ্যালু বসবে? 12 মানে টাইম 12 স্ট্যাম্প কত? 12 12। 12। এই যে, ঠিক আছে। তাহলে এই দেখছো আনাফের মনোযোগ বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমাকে ধন্যবাদ আনাফ। তাহলে জি আমরা স্যার, এখন ওয়েলকাম। রাইট টাইম স্ট্যাম্প বুঝলাম, রিড টাইম স্ট্যাম্প বুঝলাম। ঠিক আছে, কিন্তু এখন আমাদেরকে ওই রুলটা একটু বুঝতে হবে। রিড টাইম স্ট্যাম্প আর রাইট টাইম স্ট্যাম্প বুঝলাম, স্যার আমরা এখন একটা কোশ্চেন ছিল যে স্যার এটা কি সবসময় মানে সর্বশেষটাই মানে ইন্ডিকেট করে? হ্যাঁ 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 হ্যাঁ, সর্বশেষটা ইন্ডিকেট করে। রাইট টাইম স্ট্যাম্প যখন বলবে তখন সর্বশেষ রাইটটা খুঁজবা, মানে সর্বশেষ এই কে কে রাইট করছে। ঠিক আছে। জি আবার স্যার। রিড টাইম স্ট্যাম্প যখন বলবে সর্বশেষ এই কে কে রিড করছে। জি স্যার, ঠিক থ্যাংক আছে। ইউ। আচ্ছা, এখন তাহলে রুলটা কি, রুলটা একটু আরেকটা পেজে লিখি। এই রুলটা একটু লিখো, মানে এই যে তোমার ইয়ার তোমার টাইম স্ট্যাম্প বেসড প্রোটোকলের রুলস, বা কিভাবে টাইম স্ট্যাম্প বেসড প্রোটোকল হচ্ছে প্রায়োরিটি দেয়। তাহলে দেখো, প্রথমে ইফ টি ওয়ান্টস টু রিড এ, লিখো ইফ টি ওয়ান্টস আর এ, তখন কি চেক করবে? তখন চেক করবে হচ্ছে ইফ টাইম স্ট্যাম্প অফ টি গ্রেটার দেন অর ইকুয়াল টু ডাব্লিউটিএস অফ এ, তাহলে হচ্ছে অ্যাকসেপ্ট, এলস রিজেক্ট। এটা হচ্ছে 1 নাম্বার রুল। আর 2 নাম্বার রুল হচ্ছে ইফ টি ওয়ান্টস টু রাইট, মানে রাইট করতে চাচ্ছে এখন একটা ট্রানজেকশন, হ্যাঁ, তখন তাকে কিভাবে অনুমতি দিবে? যে ইফ টাইম স্ট্যাম্প দেখবে, টাইম স্ট্যাম্প চেক করবে, টাইম স্ট্যাম্প যদি দেখে যে লেস দেন
reject if timestamp reject আচ্ছা এই রুলটা একটু লিখো আমি বুঝাই দিচ্ছি একটা ইয়ার পরে ওই যে ইয়া দিয়ে স্যার সেকেন্ড লাইনে স্যার অ্যাকসেপ্ট লিখছেন? হ্যাঁ কোন সেকেন্ড লাইনে সেকেন্ড লাইনে স্যার লাস্টে কি অ্যাকসেপ্ট লিখছেন? accept ওকে স্যার। জি স্যার লিখছি স্যার। হ্যালো জি স্যার, স্যার লিখছি স্যার। লিখছো জি স্যার। আচ্ছা তাহলে দেখো এই রুল অনুযায়ী আমি এখন একটা এক্সাম্পল নিই মনে করো যে T1 T2 T1 এর টাইম স্ট্যাম্প হচ্ছে 10 আর T2 টাইম স্ট্যাম্প হচ্ছে মনে করো 12 ঠিক আছে তো WA এটা কি RA আচ্ছা একটু আগে আমরা যেটা মানে একদম বাংলা মানে বাংলা ভাষায় টাইম স্ট্যাম্প বেস প্রোটোকলের সিস্টেম পড়ছিলাম ওই বাংলা ভাষার রুল অনুযায়ী এটা কি T2 কে রিড করতে দিবে না স্যার, স্যার প্রথমত T1 যাও স্যার। না T1 তো রাইট করতেছে ঠিক না ট্রেনটা ও রাইট স্যার, স্যার এখান থেকে স্যার, হ্যাঁ জি স্যার, দিবে না রিড করবো একটু প্রথমে আগে তো বললাম যে জি দিবে স্যার। কারণ হচ্ছে বড় ভাই বা সিনিয়র যে ও হচ্ছে করে ফেলতেছে তারপর জুনিয়র সমস্যা নেই জুনিয়র এখন তো রেড করতে পারবে ঠিক না তো এটা হচ্ছে যে জাস্ট রুল ছাড়া মানে আমরা নর্মাল কনসেপ্ট দিয়ে বুঝলাম ঠিক না তো কিন্তু এই জিনিসটা এই যে এই এই ফর্মুলা বা এই যে আমাদের ডেটাবেস যে বুঝবে তাই সে বুঝার জন্য তো আমরা এই কোডটা লিখছি ঠিক আছে তো এই কোডে ফেলে সে কিভাবে বুঝে দেখো যে মনে করো টিআই মানে হচ্ছে মনে করো এখানে T2 ঠিক আছে T2 কি করতে চাচ্ছে T2 রিড করতে চাচ্ছে ঠিক না তো এখানে বলো কোন রুলে যাবে 1 নাকি 2 এক স্যার, আনাফ এক স্যার। স্যার জি স্যার আনাফ বলো তো এই যে আমি এখন এই যে এটা ভ্যালিড কিনা মানে এই এক্সাম্পলটা ভ্যালিড কিনা অর্থাৎ T2 কি রিড করতে পারবে কিনা এটা চেক করতে চাচ্ছি ঠিক আছে স্যার পারবে তো কেমনে পারবে স্যার T1 10 সেকেন্ড না তো স্যার ওটা রাইট করছে পর T2 রিড করতে পারবে তো আই গেস আচ্ছা হ্যাঁ এটা পারবে এটা হচ্ছে আমরা মানে কি ওই যে নর্মাল যেটা বুদ্ধি ওটা দিয়ে তো মানে ডেফিনিশন দিয়ে তো বুঝছি ঠিক না জি কিন্তু স্যার এখন এই যে রুল যেটা লিখছি এই রুল দিয়ে ডেটাবেস তো এই রুল দিয়ে বুঝবে ডেটাবেসকে কি তুমি ওটা বাংলায় বলে বোঝাতে পারবা নাকি না স্যার তো ডেটাবেস তো এই কোডিং দিয়েই বুঝবে ঠিক না তো এই কোডিং যে লিখলাম এটা কি আসলে কাজ করে কিনা তুমি দেখো যে দেখো আমার এখানে টিআই এই টিআইটা কি এখানে T2 ঠিক আছে জি স্যার তাহলে T2 কি করতে চাই রিড করতে চাই তাহলে এটা নাকি এটা বলো তো কোন রুল এটাতে যাব নাকি এটাতে যাব স্যার উপরেরটাতে 1 নম্বরে আচ্ছা T1 যদি রিড করতে চাই তাহলে আমাদের প্রথমে কি কন্ডিশন ইফ টাইম স্ট্যাম্প অফ টিআই মানে টাইম স্ট্যাম্প অফ T2 টাইম স্ট্যাম্প অফ T2 কত বলো তো স্যার 12 হ্যাঁ 12 ঠিক আছে 12
গ্রেটার দেন ইকুয়াল টু WTS অফ এ। WTS অফ এ কত বলো তো? স্যার স্যার 10 WTS অফ এ অবশ্যই 10। এই যে এ হচ্ছে সর্বশেষ রাইট হইছে, জি স্যার তাহলে WTS হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 10। দেখি বলো তো এটা বড় নাকি এটা বড়? TS বড় না WTS বড়? স্যার টিএস বড়। এই যে দেখো এখন দেখা যাচ্ছে। জি স্যার তাহলে টিএস। এই যে এটা হইছে না, মিলছে না? এটার সাথে এটা মিলছে, জি দেখো স্যার আমার মিলছে। 2 আঙ্গুল দিয়ে। তাহলে যদি মিলে তাহলে কি হবে? স্যার অ্যাকসেপ্ট করতে স্যার। অ্যাকসেপ্ট। তাহলে এই যে দেখো আমাদের যে আমরা যে ইয়াটা বলছিলাম, হ্যাঁ, ওইটার সাথে এই জিনিসটা কিন্তু মিলতেছে। ঠিক একইভাবে তুমি এগুলো একটু চেক করে দেখবা যে মানে এভাবে করে যদি দাও, ওই যে রাইট একটু আগে যেটা বলছিলাম, এই যে একটু আগে যে কন্ডিশন গুলো দেখছিলাম, এই কন্ডিশন গুলাতে এগুলো আমি যে অ্যাকসেপ্ট না বলতেছি, হ্যাঁ, এগুলো তো আমরা জাস্ট মানে নর্মাল ব্রেন বা নর্মাল কনসেপ্ট দিয়ে বলতেছি যে এগুলো অ্যাকসেপ্ট হবে না, আর এগুলো অ্যাকসেপ্ট হবে। কিন্তু ডেটাবেস তো এই রুল অনুযায়ী ফলো করবে, ঠিক না? তুমি যখন এই যে আমি একটু আগে যে এইভাবে দেখাইছি, এভাবে তুমি যদি এগুলোর জন্য ফলো করো, তুমি দেখবা যে এগুলো আসলে কি হচ্ছে না, অ্যাকসেপ্ট হচ্ছে না, বা এগুলো অ্যাকসেপ্ট হচ্ছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এটাই হচ্ছে মূলত টাইম স্ট্যাম্প বেসড প্রোটোকল। ঠিক আছে? তাহলে টাইম স্ট্যাম্প বেসড প্রোটোকল নিয়ে যদি পরীক্ষা কোশ্চেন আসে, তাহলে তোমরা কি লিখবা? তোমরা ওই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই জিনিসটা লিখবা, হ্যাঁ। তারপর হচ্ছে এই রুলটা একটু লিখে ফেলবা, এই রুলটা একটু মুখস্থ করবা। বা এটা মুখস্থ মানে এই যে তোমাদেরকে তো লজিকটা বুঝাই দিলাম, ঠিক আছে? তো এইভাবে যদি তুমি এই যে এটা যদি তোমার ডেটাবেজে যদি এই ইনপুটটা দাও, তাহলে হচ্ছে যে সে টাইম স্ট্যাম্প বেসড প্রোটোকলের মাধ্যমে তোমার কনকারেন্সি কন্ট্রোল পলিসি সে মেনটেন করবে। এখানে আর লক লাগে না। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা প্রোটোকল বাকি আছে, ওটার নাম কি? কে বলতে পারবে? একটু আগে একজন জিজ্ঞেস করছে। স্যার গ্রাফ বেস প্রোটোকল। হ্যাঁ, গ্রাফ বেসড প্রোটোকল। তাহলে গ্রাফ বেসড প্রোটোকলটা একটু সিম্পল একদম, এটা একটু ছোট একটা ডেফিনিশন বা একটা ইয়া দিয়ে বুঝাই দিচ্ছি এটা কি। এটা সহজ জিনিস, ঠিক আছে? তো গ্রাফ বেসড প্রোটোকলের একটা প্রথমে একটা জিনিস অটোমেটিক দেয়া থাকবে, ঠিক আছে? সেটা হচ্ছে মানে দেয়া থাকতে হবে, নাহলে গ্রাফ বেস প্রোটোকল কাজ করবে না। সেটা হচ্ছে তোমার যদি অনেকগুলা রিসোর্স থাকে, রিসোর্স মানে A B C D, হ্যাঁ, ওই রিসোর্স কোনটার পরে কোনটা অ্যাক্সেস হবে, এরকম একটা ট্রি, এরকম একটা গ্রাফ তোমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে? অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা আমার ডেটাবেস আমাকে বলে দিবে যে প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, এভাবে করে একটা ট্রি আমাকে দিবে। এবং এই ট্রি মূলত নির্দেশ করতেছে যে কোনটার পরে কোনটাকে তুমি অ্যাক্সেস করতে পারবা। ঠিক আছে? তাহলে একটা ট্রি আঁকো, আমি তোমাকে একটা ট্রি দিয়ে বুঝাই দিচ্ছি যে এটা আসলে কিভাবে কাজ করে। মনে করো এইচ, এটা হচ্ছে জে, এটা মনে করো যে আই। ঠিক আছে? আচ্ছা, তো গ্রাফ বেস প্রোটোকল মূলত চারটা কন্ডিশনের উপর মানে চারটা প্রপার্টিজ আছে আর কি গ্রাফ বেস প্রোটোকলের। এক নাম্বার প্রপার্টিজটা লিখো। এক নাম্বার প্রপার্টিজ হচ্ছে যে উই ক্যান স্টার্ট লকিং এনি রিসোর্স অর ডেটা। অর্থাৎ আমরা যখন শুরু করব তখন যে কোনো একটা রিসোর্সকে লক করতে পারবো, যে কোনো একটা রিসোর্সকে লক করে শুরু করতে পারবো। এটা তোমরা এখন লিখে ফেলো, একটু পর যখন আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো তখন তুমি এটা বুঝবা যে মানে যে কোনো একটা রিসোর্স কে লক দিয়ে শুরু করা মানে কি। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার লিখো। 2 নাম্বার হচ্ছে a data item to be locked needs its parent node to be in locked condition. এটা লিখো সুন্দর করে। A data item to be locked needs its parent node to be in locked condition. Number 3, data items may be unlocked
এনি টাইম। নাম্বার 4, locking and unlocking of a data item is not more than once. ঠিক আছে, লিখো সবাই। স্যার 2 নম্বর পয়েন্টে 3 নম্বর লাইনে স্যার কি লিখছেন? ইটস A data item to be locked needs its parent node, অর্থাৎ প্যারেন্ট নোড তো বুঝছো, প্যারেন্ট নোড to be in locked condition. স্যার ট্রি প্রোটোকলে কি স্যার যে কোনো সময় আনলকও করা যাবে ডেটা আইটেম? হ্যাঁ, যে কোনো সময় আনলক করা যাবে। শুধু লক করার ক্ষেত্রে ওটা মাথায় রাখতে হবে যে আমার প্যারেন্ট নোড লক আছে কিনা, আর আনলকের ক্ষেত্রে এটা কোনো কি নাই, মানে কোনো স্যার প্যারেন্ট রেস্ট্রিকশন নেই। বলতে স্যার সাপোজ এখানে স্যার যেমন জি আর এইচ, এটা স্যার যদি লক করতে হয় তাহলে স্যার এখানে ডি লাগবে হ্যাঁ, এখানে স্যার, ডি হচ্ছে, এটাই এটা তো কি মনে হয়। রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের লেস দেন 1 মিনিট সময় আছে, তো আমরা আবার হচ্ছে ওই আমি যদি লিঙ্কটা স্যার চালু করি তাহলে তোমরা জয়েন করিও আর কি। হ্যাঁ হ্যালো হ্যাঁ, শুনতেছো সালাম না? আলাইকুম স্যার, শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। স্যার বলতেছি যে স্যার প্যারেন্ট নোট বলতে গিয়ে স্যার এখানে যেমন স্যার জি যদি আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি তোমাকে, লক করতে প্যারেন্ট নোট চাই। হচ্ছে জিআরএইচ এর প্যারেন্ট নোট হচ্ছে ডি। তার মানে তুমি জি যদি স্যার জি কে জি লক স্যার করতে বুঝছি স্যার। চাও তাহলে ডি লকড অবস্থায় থাকতে হবে, ঠিক আছে? জি স্যার বুঝছি। আচ্ছা, মিটিং শেষ করি, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক। দেখো, এই যে এই তোমার এই, আচ্ছা তাহলে আমরা এই 4টা রুল লিখছি না? 4টা রুল লিখছি সবাই? স্যার একটু বাকি আছে স্যার। লিখো তো, তাই লিখো। সাব্বির শুনে আছে? এই কেটে কে গান গাচ্ছে যে? আনাব গান গাচ্ছে নাকি? আচ্ছা, সবাই আমার তো হচ্ছে, অফ। এই সবাই তোমাদের নাম আর রোল নাম্বার রিনেম করে নাম আর রোল নাম্বার লিখো ঠিক মতো। ওই যে প্রথমে রোল তারপরে নাম, এভাবে করে লিখো, এই ফরম্যাটে লিখো, প্রথমে রোল, তারপর হচ্ছে তোমার আন্ডারস্কোর দিবা, তারপর নাম দিবা। এখানে কমেন্টে করতে বলি নাই, ইয়াতে রিনেম করলে হবে। তাহলে প্রথম রুল কি, উই ক্যান স্টার্ট লকিং এনি রিসোর্স। তাহলে শুরুতে আমি যে কোনো রিসোর্সকে লক করা স্টার্ট করতে পারবো, যেমন লক বি, ঠিক আছে? এটা কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এখন লক বির পরে আমি যদি লিখি লক এ, এটা কি হবে? বলো তো দেখি, লক এ কি অ্যাকোয়ার করা যাবে? না তার স্যার। গ্রাফ সেমটা বেস বলছিল প্রোটোকল স্যার, না অনুযায়ী স্যার। করা তার যাবে না, সেম কারণ 2 নাম্বার রুল বলতেছে যদি আমি কোনো রিসোর্সের লক নিতে চাই একটা ট্রানজেকশনের জন্য, তাহলে এর আগের আমাকে কি করতে হবে, দেখতে হবে যে এর প্যারেন্ট আসলে লক নিছে কিনা, ঠিক আছে? তাহলে আমি এখানে লক নিতে পারবো শুধুমাত্র 3টা, ডি ই এফ, এই 3টা হচ্ছে ভ্যালিড। তার মানে আমি লক ডি নিতে পারি, লক ই নিতে পারি, লক এফ নিতে পারি, যে কোনো একটা নিতে পারি, ঠিক আছে? তো এইভাবে করে করে, যেমন লক ইর পরে আমি যদি লক এইচ নিতে চাই, এটা কি হবে ভ্যালিড? না স্যার, না, তখন আমাকে কি নিতে হবে? লক প্যারেন্ট ডি, স্যার লক ডি জে, নিতে হবে স্যার। জে ডি কেন? ও প্যারেন্টটা আচ্ছা, প্যারেন্ট আর ও নিতে হবে না মানে স্যার। ডিও ভ্যালিড, মানে ডিও ভ্যালিড মানে নিতে হবে না, মানে এখন আমি কি কি নিতে পারবো এটা দেখতেছি। তুমি ডিও ও নিতে স্যার, পারবা, এফ ও নিতে তাহলে পারবা, এখানে স্যার যে জেও নিতে নিতে পারবো। পারবা। হ্যাঁ, কিন্তু স্যার, তুমি জি জি স্যার। এইচ আই গুলা কিন্তু নিতে পারবা না, ঠিক আছে? ঠিক একইভাবে ট্রানজাকশন টুর জন্য যেটা দিয়ে শুরু করবা, এরপরে হচ্ছে তুমি যদি কোনো
ডেটা আইটেমের উপরে লক নিতে চাও তাহলে এটার প্যারেন্ট নোড বসে কি হয়ে থাকতে হবে, এটার প্যারেন্ট নোডকে তোমার ওই যে মানে লক অবস্থায় থাকতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এই জাস্ট গ্রাফ বেস প্রোটোকলের জন্য এতটুকু এনাফ আমাদের সিলেবাসে যতটুকু আছে, আর আশা করি আর ডিপে যাবে না, কারণ মানে আমি জাস্ট বুঝলাম যে প্রোটোকলটা কি বা কিভাবে কাজ করে, এই ডেফিনেশনটা জানলে হইলো, ঠিক আছে। তাহলে আমরা কয়টার প্রোটোকল সম্পর্কে জানলাম রে, কয়টা স্যার প্রোটোকল সম্পর্কে তিন জানলাম? ওপিএল স্যার, তিন তারপর স্যার টাইম বেস প্রোটোকল তিনটা। হ্যাঁ তিনটা, একটা হচ্ছে 2PL, একটা হচ্ছে টাইম স্ট্যাম্প বেসড, আর একটা হচ্ছে যে গ্রাফ গ্রাফ বেসড বা ট্রি বেসড। গ্রাফ বেসড এটাকে আবার ট্রি বেসডও বলে, ট্রি প্রোটোকলও বলে। তো যদি ট্রি বেসড আসে, ট্রি প্রোটোকল আসে, তাহলে এটাই লিখবা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা মোটামুটি এই তিনটা প্রোটোকল থেকে আমাদের প্রশ্ন আসে বা কোশ্চেন হয়। তো এখন আমাদের আর দুইটা টপিক, ছোট ছোট টপিক বাকি। একটা হচ্ছে ডেড লক, ঠিক আছে। এটা জাস্ট একটু কনসেপ্টটা বুঝাই দিয়েই তোমাদেরকে শেষ আজকে ক্লাস শেষ করে দিব। তো ডেড লক জিনিসটা কি? ডেড লক জিনিসটা হচ্ছে, এই ডেড লক শব্দটা আগে শুনছো কেউ কখনো? স্যার নোটে দেখছিলাম যা। হ্যাঁ, ডেড লক। স্যার ফুটবলে শুনছিলাম। আচ্ছা, এই 2 মিনিট পর আমি আবার জয়েন করতেছি, হ্যাঁ। ওকে স্যার। মনে করো যে একটা এক্সাম্পল দিই, মনে করো T1 একটা ট্রানজাকশন, T2 একটা ট্রানজাকশন, ঠিক আছে। তো T1 মনে করো যে রিড করো হচ্ছে a ইকুয়ালস টু a প্লাস বি, হ্যাঁ। তো সে এ ও রিড করলো, বি ও রিড করতেছে, আর রাইট করতেছে, তারপরে এ রাইট করতেছে, ঠিক আছে। আর T2 একটা ট্রানজাকশন, সে মনে করো যে সেও সেম কাজ করতেছে, আর এ আর বি। সো বি ইকুয়াল টু a প্লাস বি, সে হচ্ছে মনে করো যে বি রাইট করতেছে, ঠিক আছে। তো এখানে দেখো, T1 যখন এ নিয়ে কাজ করতে যাবে, a ইকুয়াল টু a প্লাস বি, তখন T1 এর কাকে কাকে প্রয়োজন? এ কে প্রয়োজন আর বি কে প্রয়োজন, ঠিক না? এ প্লাস বি যেহেতু, ঠিক আছে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে এই বিটা এখানে, এই যে T2, সাপোজ T2 হচ্ছে এটাকে হোল্ড করে রাখছে, মানে লক করে রাখছে, ঠিক আছে। তো এখন T2 যদি আর বি এর উপর লক করে রাখে, তাহলে কি এই ট্রানজেকশনটা কমপ্লিট হবে? না স্যার, হবে না। তাহলে T2 এখানে আটকে আছে, T1 এখানে আটকে আছে কার জন্য? T2 জন্য। মানে T2 ওই স্যার যে বি ধরে টিটুর রাখছে এই জন্য। জন্য। আচ্ছা, আবার T2 ট্রানজেকশনটা দেখো, বি ইকুয়াল টু a প্লাস বি, তাহলে T2 তে কি লাগতেছে? বললাম ওয়েটিং করতেছে। T2 তে লাগতেছে এ। এখন এ কখন পাবে? সে এ তখনই পাবে যখন সে কি করবে? আনলক করবে, ঠিক স্যার না? রাইট। যখন সে এ কে ছাড়বে। এখন এই T1 বসে আছে বি এর জন্য, অর্থাৎ T1 শেষ হতে পারতেছে না, T2 শেষ হচ্ছে না এই জন্য। আবার T2 ও শেষ হতে পারতেছে না, T1 শেষ হচ্ছে না এই জন্য। তাহলে এখানে T1 T2, এটার জন্য এটা কি কোনোদিনই শেষ হবে এই না স্যার, ট্রানজাকশন? হ্যাঁ। ফরেভার। স্যার তাহলে নো এই স্যার। জিনিসটা, এই দেখো T1 হচ্ছে ওয়েট করতেছে এখানে কখন বি ছাড়বে সে, ঠিক আছে। কিন্তু T1 তো জানে না যে ও তো বি ছাড়তে পারবে না যদি তুমি এ না ছাড়ো। আবার T1 বলতেছে আমি এই কেমনে ছাড়বো, আমি তো এ ছাড়তে হলে আমার থেকে বি লাগবে। তাহলে এই যে এই প্রবলেমটার নাম হচ্ছে কি? ডেডলক। 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 এবং ডেডলক হচ্ছে একটা ইনফাইনাইট কন্ডিশন, অর্থাৎ এই কন্ডিশনে যদি পড়ে যায় তাহলে সিস্টেম আটকে যাবে, অর্থাৎ সিস্টেমটা রান করবে না, সিস্টেম হ্যাক হয়ে যাবে, সিস্টেম ক্রাশ করবে, ঠিক আছে। এটা হচ্ছে ডেডলক। স্যার ডেডলকটা স্যার আরেকবার এক্সপ্লেন করলে স্যার ভালো হতো, আচ্ছা, বুঝি না আরেকবার এটা। এক্সপ্লেন করে, এটা খুব ইম্পর্টেন্ট। তো মনে করো T1 সাপোজ T2 আবার লিখতেছি, দেখো T1 মনে করো এ প্লাস বি এরকম একটা ট্রানজেকশন নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। ও কি করবে? এ কে এর সাথে, এ আর বি এর সাথে যোগ করে এতে রাখবে, কেমন? তাহলে এই কাজটা করার জন্য, এটা কে নাজমুল নাকি? নাজমুল, স্যার হ্যাঁ। বলো তো, এই কাজটা করার জন্য T1 থেকে দুইটা রিসোর্স লাগবে, রিসোর্স গুলা কি কি? স্যার এ আর বি। আচ্ছা, এ আর বি, ফাইন। এখন T1 এ পাইলো, কিন্তু যখন বি নিতে গেল তখন দেখলো যে T1 টি টু নামের আরেকটা ট্রানজেকশন বি কে হোল্ড করে আছে, হ্যাঁ। বি কে সে কি দিয়ে রাখছে? করে লক রাখছে। দিয়ে রাখছে। আচ্ছা, তো তখন সে T2 কে বলতেছে যে প্লিজ আমাকে B2টা দাও বা বিটা দাও। তখন T2 বলতেছে যে আমি তো বি যদি তোমাকে দিতে চাই,
তাহলে আমার থেকে কি লাগবে? লাগবে এ এ লাগবে। লাগবে। তো সে বলতেছে তুমি আমাকে এ দাও, তারপর আমি তোমাকে বি দিব। তো T1, আচ্ছা, তো T1 তো কি, T1 তো এ দিতে পারতেছে না, কারণ এ যদি সে দিতে চায় তার থেকে বি লাগবে। আবার সে বি দিতে পারতেছে না, কারণ সে যদি বি দিতে চায় তাহলে তাকে কি লাগবে? এ লাগবে। এ লাগবে। তাহলে দুইটা ট্রানজেকশন একে অপরের সাথে আসলে ডিপেন্ডেন্ট। দুইটা ট্রানজেকশন একে অপরের সাথে এমন ভাবে ডিপেন্ডেন্ট যেখানে একটা কি হয়ে গেল, অনঅ্যাবান্ডেড। একটা এরকম লুপ হয়ে গেল, এবং এটার নাম হচ্ছে যে ডেডলক। এটা একটা ও লক। স্যার, বোঝা গেছে নাজমুল? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে ডেডলকটা হচ্ছে ইনফাইনাইট কন্ডিশন। আরেকটা প্রবলেম আছে ডেটাবেজে বা সলভ করার ট্রানজেকশনে। কোনো উপায় নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, উপায় একটু পর বলতেছি। আরেকটা প্রবলেম আছে, প্রবলেমটার নাম হচ্ছে স্টারভেশন। লিখো স্টারভেশন। একটা ডেডলক আর একটা স্টারভেশন। স্টারভেশন। আচ্ছা, ডেডলক আর স্টারভেশনের মধ্যে পার্থক্য কি? ডেডলক এমন একটা কন্ডিশন, যে কন্ডিশনটাতে যদি কোনোদিন কোনো ডেটাবেস পড়ে তাহলে ওটা ইনফাইনাইট টাইম পর্যন্ত ওই প্রবলেমে পড়ে যাবে, সে ওইটা থেকে আর বের হইতে পারবে না। ঠিক আছে? কিন্তু স্টারভেশন জিনিসটা কি? স্টারভেশন জিনিসটা হচ্ছে, এটা এমন একটা সিচুয়েশন যেখানে একটা শিডিউল, মনে করো টি টু নামের একটা শিডিউল, সে কোনোভাবেই তার ট্রানজেকশন গুলো শেষ করতে পারতেছে না, বা তার ট্রানজেকশন সে মানে কমপ্লিট করতে পারতেছে না, কারণ তার আগে T1, T3, T4 এগুলো বারবার বারবার করে কি হচ্ছে, এগুলো ওই যে প্রায়োরিটি পাচ্ছে ডেটাবেজে, এগুলো আগে আসছে মনে করো, অথবা যে কোনো ভাবে এগুলার প্রায়োরিটি বেশি, কিন্তু এটার T2 প্রায়োরিটি কম। তো দেখা যাচ্ছে বারবার T1, T3, T4 সবসময় এই তিনটাকেই সার্ভ করতেছে, কিন্তু T2 যেহেতু একটু গরিব, T2 যেহেতু একটু পরে আসছে, অথবা T2 যে কোনো একটা মনে করো যে তার প্রবলেম আছে, এই জন্য T2 কোনোভাবে কি পাচ্ছে না, লাইন পাচ্ছে না। এই প্রবলেমটার নাম হচ্ছে স্টারভেশন। বুঝতে পারছো? তাহলে স্টারভেশন কি? স্টারভেশন মানে অভুক্ত থাকা, ভুকা থাকা। যে স্টারভেশন মানে হচ্ছে একটা শিডিউল বা একটা ট্রানজেকশন দীর্ঘক্ষণ যাবত কি পাচ্ছে না। হ্যালো? স্যার এটা কি T4, T3 এগুলোর জন্য স্যার, মানে ও আর পাচ্ছে না, হ্যাঁ, এরকম ও স্যার লাইন বিষয়টা? মানে ও, হ্যাঁ, ও হচ্ছে ওর ট্রানজেকশনটা কমপ্লিট করতে পারতেছে না। সিপিইউতে জি স্যার। মনে করো T1 এর প্রায়োরিটি বেশি, T3 এর প্রায়োরিটিও বেশি, T4 এর প্রায়োরিটিও বেশি। ঠিক আছে? এখন T2 এর প্রায়োরিটি সবসময় কম। তো এখন বারবার হচ্ছে T1, T3, T4 এগুলো বারবার মানে সিপিইউতে সার্ভ হচ্ছে, কিন্তু T2 কোনোভাবে সিপিইউতে কি পাচ্ছে না, জায়গা পাচ্ছে না। তো এই জন্য T2 অনেকক্ষণ ধরে কিসে আছে, মানে স্টারভেশনে আছে। তো এই কন্ডিশনের নাম হচ্ছে স্টারভেশন। তাহলে স্টারভেশন আর ডেডলকের পার্থক্য যদি পরীক্ষা আসে লিখতে পারবা না? জি স্যার। জি দেখো, স্যার। যে কি বলতো, কোন প্রবলেম হইলে ডেটাবেস ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে? ডেডলক। স্যার, স্টারভেশন। স্যার ডেডলক হলো স্যার। ডেডলকে ডেডলক। স্যার, ডেডলক। ডেডলক স্টারভেশনে তো বন্ধ হবে না, স্টারভেশনে বেশি থেকে বেশি কি ক্ষতি হতে পারে, বেশি থেকে মিলে বেশি ক্ষতি হতে ডেডলক। পারে যে, হ্যাঁ, একটা শিডিউল বা একটা ট্রানজেকশন হচ্ছে না, এটুক হতে পারে। ঠিক আছে? ওই ট্রানজেকশন থেকে হয়তো ডেডলকের একটা কি হইতে পারে, মানে উৎপত্তি হইতে পারে। মনে করো যে এটা স্যার এটা ডেডলক কি দুইটার বেশি ট্রানজাকশন হইতে পারে? হ্যাঁ, হইতে পারে, তিনটাও হইতে পারে, চারটাও হইতে পারে, একটার সাথে একটা যদি তাহলে স্যার কানেক্টেড একটা হয়, আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকে। হ্যাঁ, তখন হবে আর কি। বুঝতে মোর দেন পারছো? আচ্ছা, তাহলে এখানে বেশি সিভিয়ার প্রবলেম কোনটা, স্টারভেশন নাকি ডেডলক? ডেডলক স্যার। ডেডলক। স্যার ডেডলক আর স্যার। আবার বেশি বলতে আছে ভাই। স্টারভেশনের কারণে অনেক সময় ডেডলক হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এটা বুঝলাম। এখন ডেডলক হওয়ার, ডেডলক যে একটা ডেটাবেজে হবে, হ্যাঁ, কখন হবে? চারটা কন্ডিশন যদি ফিল আপ হয়, লিখো, চারটা কন্ডিশন যদি একসাথে ফিল আপ হয় তাহলে ডেটাবেজে ডেডলক হয়। হঠাৎ করে পার্টিসিপেন্ট বেড়ে গেল। তারা অ্যাড্রেস দিতে আসছে। দেখি, এগুলো কে অ্যাটেন্ডেন্স দিতে আসছে, এগুলো কে দেখি তো। মুক্তাসিম, তুমি কোথেকে আসছো এতক্ষণ পরে? তোমাকে তো আমি অনেক খুঁজছি। স্যার ও স্যার ছিল। আমি স্যার জানতাম না স্যার ক্লাস হচ্ছে, পরে স্যার খেয়াল করছি ক্লাস হচ্ছে। স্যার ও আর আগে থেকে ছিল স্যার। কে তুমি? কে ওর জন্য সুপারিশ করতেছো যে? স্যার দেখি, লিখো নাজমুল। চারটা কন্ডিশন লিখো। এক নাম্বার হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, দুই নাম্বার হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট, তিন নাম্বার হচ্ছে যে নো প্রিএম্পশন, চার নাম্বার হচ্ছে যে
সার্কুলার ওয়েট, এই চারটা কন্ডিশন লিখো। এই চারটা কন্ডিশন, স্যার থার্ডে কি স্যার প্রিএমশন? নো প্রিএমশন, হ্যাঁ, PREEMPTION, ঠিক আছে। স্যার সেকেন্ডে কি হোল্ড টু ওয়েট লিখছেন? না, সেকেন্ড হোল্ড হচ্ছে এন্ড ওয়েট। হোল্ড এন্ড ওয়েট, আচ্ছা, হোল্ড হোল্ড এন্ড ওয়েট। এন্ড স্ক্রিন দেখা যাচ্ছে সাব্বির তোদের এখানে? কেন স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? এই যে দেখো, এখন দেখা যাচ্ছে না? সাব্বির, এটা কোনটা সাব্বির? তোমাকে তো আমি ক্লাসে মনে হয় দেখি নাই, চিনিও না। স্যার নাজমুল, স্যার নাজমুল হাসান সাব্বির স্যার, আর হুজুর স্যার উনি। এদের হুজুর। ও, নাজমুল হাসান, সাব্বির ভিডিওটা চালু কর, স্যারকে একটু দেখা। চিনছি চিনছি, এই ভিডিও দেখাইতে হবে না। স্যার প্রিএমশন ওয়ার্ডটা তো স্যার কখনো শুনি নাই এটা। হ্যাঁ, এটা একটু বুঝাই দিচ্ছি। স্যার লিখছি স্যার। আচ্ছা, আনাফ, তোমাকে পাঠাইছি, এগুলো একটু দেখো তো চেক করে। জি স্যার, আচ্ছা আমি চেক করতেছি। আচ্ছা, তো এখন এগুলো কি? এগুলো হচ্ছে যে, প্রথমে বলি মিউচুয়াল এক্সক্লুশন কি। যেমন এই যে একটু আগে একটা লিখলাম T1 T2 মনে করো, হ্যাঁ, তাহলে এ এখানে রিড করতেছে, এ ইকুয়ালস টু এ প্লাস 100 করতেছে, রাইট করতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা রিড এ প্লাস 500। আচ্ছা, তাহলে দেখো, মিউচুয়াল এক্সক্লুশন মানে হচ্ছে ওই যে অ্যাটমিসিটি, মনে আছে? অ্যাটমিসিটি পড়ছিলাম যে, অ্যাটমিসিটি কি মনে আছে? জি স্যার, হইলে পুরোটা হবে, নাহলে হবে না। হ্যাঁ, স্যার কোনো ব্রেক একটা করতে হচ্ছে, পারবে না আচ্ছা মাঝখানে। সরি, অ্যাটমিসিটি না, আইসোলেশন। আইসোলেশন কি বলতো? আইসোলেশন হচ্ছে, মনে করো আমি এ, এই যে এ কে আমি এখানে ইউজ করতেছি, ঠিক আছে। আমি যখন এ কে ইউজ করব, তখন এই এ কে অন্য কেউ ইউজ করতে পারবে না জি স্যার, জি স্যার, জি স্যার, একই মনে সময়ে, পড়ছে। ঠিক আছে। তো এটাই তো ফান্ডামেন্টাল ইয়া। তো মিউচুয়াল এক্সক্লুশন মানে হচ্ছে এটা, এটা যে যে অ্যাসিড যখন, প্রপার্টি। হ্যাঁ যখন, হ্যাঁ হ্যাঁ, অ্যাসিড প্রপার্টির আইসোলেশন আর কি। তো যখন মিউচুয়াল এক্সক্লুশন থাকবে, মিউচুয়াল এক্সক্লুশন থাকা মানে হচ্ছে এ, যখন এ কে কেউ ইউজ করবে, তখন T2 এ কে ইউজ করতে পারবে না। আবার T1 যখন বি কে ইউজ করবে, তখন T2 কি করতে পারবে না, বি কে ইউজ করতে পারবে না। ওই যে ডেডলক মনে আছে? এই যে একটু আগে যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, এ ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে, এই দেখো, এ ইকুয়াল টু এ প্লাস বি ছিল, আর ইকুয়াল টু বি ইকুয়াল টু এ প্লাস বি ছিল। তো এখানে এখানে যদি মিউচুয়াল এক্সক্লুশন না থাকতো, তাহলে তো বলতো যে ঠিক আছে তুইও ইউজ কর আমিও ইউজ করি, তাহলে তো আর ডেডলক হইতো না, ঠিক না? তাহলে ডেডলক হওয়ার শর্ত, 1 নাম্বার শর্ত কি কি থাকবে? মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন থাকবে। তাহলে মিউচুয়াল মিউচুয়াল এক্সক্লুশন এক্সক্লুশন। প্রপার্টিটা সবাই বুঝছি আমরা। স্যার ইয়েস স্যার। মিউচুয়াল এক্সক্লুশন স্যার আচ্ছা, এক্স্যাক্টলি। বুঝো নাই? কে বুঝো নাই? স্যার আরেকবার একটু স্যার। আচ্ছা, মিউচুয়াল এক্সক্লুশন মানে হচ্ছে যে একটা রিসোর্স মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে একটা রিসোর্স যখন T1 ব্যবহার করবে, তখন ওই রিসোর্সকে T2 ব্যবহার করতে পারবে না। আবার T2 যখন একটা রিসোর্সকে ব্যবহার করবে, তখন T1 কে ব্যবহার করতে পারবে। যেমন তুমি মিউচুয়ালি এক্সক্লুসিভ কেন? তুমি একই সাথে ক্লাসেও থাকতে পারবে না, আবার বাসায়ও থাকতে পারবে না। এটা কি সম্ভব? না স্যার। একটা ছেলে একই সময় 2টা ক্লাস অ্যাটেন্ড করতেছে, এটা কি সম্ভব? না স্যার, কিন্তু যদি অনলাইনে হয় তাহলে এটা সম্ভব, ঠিক না? পসিবল। তুমি মনে করো যে অনলাইনে এখন তুমি ঘুমাচ্ছ, খাতার নিচে আসো, আবার ক্লাসও করতেছো কানে হেডফোন দিয়ে, অথবা শুয়ে শুয়ে এমনি অ্যাটেন্ডেন্স আসো, তাহলে এটা এখানে সম্ভব। কিন্তু তুমি কি যখন অফলাইন ক্লাস হবে তখন কি এটা পারবা? তাহলে এখানে এই যে না এই স্যার। জিনিসটা হচ্ছে, অফলাইনে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন আছে, কিন্তু অনলাইনে মিউচুয়াল এক্সক্লুশন নাই। বুঝতে পারছো? তাহলে মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে এই যে এ, মনে করো এ নামের একটা রিসোর্স আছে, এটাকে হচ্ছে T1 এখন ব্যবহার করতেছে, তো এটাকে আর কেউ ব্যবহার করতে পারবে না, অর্থাৎ এটা অন্য কোথাও যাইতে পারবে না, ঠিক আছে। আবার বি, কে হচ্ছে T2 ব্যবহার করতেছে, তখন একই সময়ে T1 এটাকে নিতে পারবে না,
এটাকে ওয়েট করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে 2 নাম্বার কন্ডিশন কি? হোল্ড এন্ড ওয়েট। হোল্ড এন্ড ওয়েটটা কি? হোল্ড এন্ড ওয়েট হচ্ছে যে দেখো একটু আগে যেটা বলছিলাম, a ইকুয়াল টু a প্লাস বি, a কে ধরে রাখছে, হোল্ড হোল্ড করে বি জন্য ওয়েট করতেছে না? জি স্যার। জি স্যার। আবার T2 কি করতেছিল? বি কে হোল্ড করে কি এর করতেছে? জন্য ওয়েট করছে। এর জন্য ওয়েট করতেছে। এখানে T1 বলতেছে না যে আচ্ছা ঠিক আছে আমি তো বি পাচ্ছি না, যে এ কে ছেড়ে দিলাম, এরকম বলতেছে? সে না কিন্তু স্যার। হোল্ড করে আছে, হোল্ড করে ওয়েট করতেছে। তাহলে এটা হচ্ছে ডেডলক হওয়ার সেকেন্ড কন্ডিশন, যে হোল্ড এন্ড ওয়েট, হোল্ড করে বসে থাকবে। ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে নো প্রিএমশন। প্রিএমশন মানে হচ্ছে, নো প্রিএমশন মানে হচ্ছে এখানে ফোর্সিবলি কেউ কাউকে নিতে পারবে না। মানে কেউ আচ্ছা স্যার। ফোর্সিবলি, মনে করো এ স্যার এ বি কে চাইলে বুকে লাগতেছে, নিতে পারবে না। হ্যাঁ মনে করো যে T1 এর এখন কি লাগতেছে? বির প্রয়োজন। সে কি এখানে T2 থেকে ফোর্সিবলি বি কে নিতে পারবে? যদি ফোর্সিবলি না নিতে স্যার। পারতো তাহলে তার ডেডলক হইতো না, ঠিক না? তাহলে নো প্রিএমশন জি মানে স্যার। নো ফোর্সিং, এটা বলতে পারো তুমি, যেখানে কোনো কি নাই, মানে ওকে হচ্ছে বেশি প্রায়োরিটি দিবে, আমি তোমার থেকে এটা নিয়ে ফেলবো, এই জিনিসটা নাই। ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার হচ্ছে সার্কুলার ওয়েট। সার্কুলার ওয়েট মানে এই যে একটু আগে যেটা বলছিলাম, মনে করো T1 T2 T3, একটু আগে একজন বলছিল যে মনে করো T1 T2 মানে T2 এর উপর ডিপেন্ডেন্ট, T2 T3 এর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? এখন একটু পর্যন্ত যদি স্টপ হয়ে যায় তাহলে কি ডেডলক হবে? না স্যার, ডেডলক হবে না তখন স্যার। ডেডলক হওয়ার জন্য তখন কি লাগবে? এই যে একটা সার্কুলার তখন পার্ট, যে অর্থাৎ T3 T3 কে আবার T1 কে T1 এর করতে উপর, হবে। হ্যাঁ জি স্যার। এরকম একটা সার্কুলার ওয়েট থাকতে হবে, তখন হচ্ছে ডেডলক হবে। বুঝা গেছে? তাহলে আমরা ডেডলক কি বুঝলাম? ডেডলক হওয়ার 4টা কন্ডিশন বুঝলাম। কেমন? এখন ডেডলক থেকে বের হওয়ার উপায় কি, অর্থাৎ প্রিভেনশন। ডেডলকের প্রিভেনশন কি? ডেডলকের প্রিভেনশন হচ্ছে একটু আগে যে 4টা কন্ডিশন বলছি, এই 4টা কন্ডিশন থেকে যে কোনো একটা কন্ডিশনকে যদি তুমি ভাঙতে পারো তাহলে তুমি ডেডলক থেকে বের হইতে পারবা। তাহলে ইফ এনি অফ দ্য 4 কন্ডিশন ক্যান বি ব্রোকেন, দেন ডেডলক ক্যান বি, কি করা যাবে? ক্যান বি প্রিভেন্ট। হ্যাঁ, ক্যান বি ব্রোকেন অর ক্যান বি প্রিভেন্টেড। ঠিক আছে? তো এটা একটা মানে জেনারেল কথা গেল। আর আরেকটা হচ্ছে 2টা ফেমাস অ্যাপ্রোচ আছে, 2 ফেমাস অ্যাপ্রোচ। লিখো 2 ফেমাস অ্যাপ্রোচ। 1 নাম্বার হচ্ছে যে উন্ড ওয়েট। উন্ড মানে হচ্ছে আহত হওয়া, WOND, উন্ড, আহত হওয়া না মানে ক্ষত আর কি, ক্ষত, উন্ড আর ওয়েট। আর 2 নাম্বার হচ্ছে ওয়েট ডাই। লিখছো? জি স্যার। সবাই একটু লিখো উন্ড ওয়েট ডাই। ব্যথা পাইতে পাইতে মারা যাবে। স্যার লিখছি। আচ্ছা, এখন দেখো উন্ড ওয়েট কি, ওয়েট ডাই কি, আমি একটু এটা বুঝাই। কি রে, এত তাড়াতাড়ি তাড়াতাড়ি মিটিং শেষ যাচ্ছে কেন? 40 মিনিট তো। আচ্ছা, T1 মনে করো T2, তো T1 এর মনে করো যে টাইম স্ট্যাম্প হচ্ছে 10 আর T2 টাইম স্ট্যাম্প হচ্ছে কত? 12। ঠিক আছে? তো এখন মনে করো একটা রিসোর্সকে তোমার টিজে হোল্ড করে আছে, এটা লিখো, টিজে হোল্ড করে আছে। এখন টিআই নামের আরেকটা ট্রানজেকশন আসছে কি করার জন্য? রিকোয়েস্ট। এটা হোল্ড করে আছে, হোল্ড, আর এটা হচ্ছে রিকোয়েস্ট, মানে ও বলতেছে যে আমার একটু এ কে দরকার। ঠিক আছে? এখন এ কে দিবে কি দিবে না এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? এটা ডিপেন্ড করতেছে ইফ, লেখো টিআই গ্রেটার দেন টিজে, মানে টিআই যদি সিনিয়র হয়, হ্যাঁ টিজে থেকে সিনিয়র হয়, দেন উন্ড, লেখো উন্ড, এলস ওয়েট। একটু লিখো সবাই, এই ছবিটাও একটু আঁকো পারলে। হ্যাঁ এই যে
তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা আর মিটিং চালু করতে চাচ্ছি না। জি স্যার লিখছি। স্যার আমাদের স্যার ওই যে স্যার প্রত্যেকটা সেগমেন্টে স্যার একটু টপিক গুলো যদি একটু স্যার নির্দিষ্ট করে দিতেন স্যার ভালো হতো। এখন খুবই স্যার অনেক বেশি টপিক তো এই জন্য স্যার আচ্ছা তাহলে আবার জয়েন আসলে। করিও, এটাই শেষ করো আগে। জি স্যার। স্যার ওকে স্যার। স্যার আবার সেম লিঙ্কে আমরা তাহলে জয়েন করবো যদি শেষ হয়ে যায় মিটিং। ঠিক আছে। আচ্ছা জি দেখছো স্যার লিখছো লিখছি এটা সবাই? স্যার। আচ্ছা জি স্যার তাহলে লিখছি। দেখো এখানে টি যে হচ্ছে হোল্ড করে আছে, টি আই রিকোয়েস্ট করতেছে। এখন এটা এটা দিবে কি দিবে না, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে দেখো। টি আই গ্রেটার দেন টি জে। গ্রেটার দ্যান জি স্যার। হ্যাঁ, তাহলে এটা টি আই কি সিনিয়র কিনা, টি আই মনে করো যে টি ওয়ান আর টি জে মনে করো যে টি টু। ঠিক আছে, এখন বলো, এখন টি টি ওয়ান সিনিয়র না টি টু থেকে? জি স্যার। আচ্ছা যদি সিনিয়র হয় তাহলে উন্ড, উন্ড মানে হচ্ছে টিজে কে মেরে বলবে যে এটা আমাকে দে রিসোর্সটা। উন্ড মানে হচ্ছে রিসোর্সটা এই সিনিয়র পার্সনটা কি করবে, ও নিয়ে নিবে, কেড়ে নিয়ে নিবে, এই জন্য এটাকে উন্ড বলা হয়, উন্ড বলা হয়। ঠিক আছে, আর যদি এরকম হইতো যে টিআই হচ্ছে ছোট, অর্থাৎ মানে টিআই হচ্ছে মনে করে যে টি টু আর টিজে হচ্ছে টি ওয়ান, অর্থাৎ টি ওয়ান টিআই হচ্ছে জুনিয়র, এখন জুনিয়র কেউ আসছে, তাহলে ও কি করবে, ও কি উন্ড করতে ওয়েট করবো পারবে, স্যার। ও কি করবে, হ্যাঁ স্যার। ওয়েট করবে। ওয়েট করবো। ঠিক আছে, এটা হচ্ছে উন্ড ওয়েট, বুঝতে পারছো? আচ্ছা, আর স্যার এমনি ওয়েটটাই বড় কোনটা, স্যার বড় কোনটা ছোট কোনটা কিভাবে বুঝবো? বড় হচ্ছে যে টি ওইটাই আই, থাকবে আই স্যার। এর ভ্যালুর উপরে, আই এর ভ্যালু যদি 1 থাকে, মনে করো টি ওয়ান, হ্যাঁ টি ওয়ান টাইম স্ট্যাম্প কত 10, তাহলে 10 কি বড়, 10 মানে কি ও হচ্ছে বড়, যেহেতু ও আগে আসছে আর ও 12টা বাজে আসছে, তাহলে যে আগে আসছে ও হচ্ছে বড়, ও সিনিয়র, তো ও যেহেতু সিনিয়র ও হচ্ছে কি করবে, উন্ড করবে, জি বুঝতে স্যার পারছো? বুঝছি। জি স্যার। আচ্ছা আর ওয়েট ডাইটা কি, লিখো ওয়েট ডাই। ওয়েট ডাই হচ্ছে ইফ টি আই greater than tj, then wait, else die, এটা লিখো। লিখছো সবাই? আচ্ছা এটাও আরেকটা হচ্ছে তোমার সিস্টেম, তোমার ডেডলক ভাঙার জন্য। তো ওয়েট ডাইটা কি, ওয়েট ডাই হচ্ছে মনে করো টিজে হচ্ছে এ কে ধরে রাখছে, তো টিজে হচ্ছে এখন কি জুনিয়র, তার মানে টিআই হচ্ছে সিনিয়র, সিনিয়র একজন আসছে, সিনিয়র একজন এসে যখন দিতে বলছে, ঠিক আছে, তো দেখতেছে ও হচ্ছে কাজ করতেছে, তো এখন সিনিয়র হচ্ছে এই হচ্ছে ওয়েট করবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েট ডাই পলিসিতে ওয়েট করবে। আর যদি দেখা যায় যে এখন একটা জুনিয়র আসছে, ঠিক আছে, সিনিয়র কাজ করতেছে আর জুনিয়র আসছে, তখন কি করবে, ডাই, ডাই ডাই। মানে কি, ডাই মানে হচ্ছে বলবে মানে যে চলে তোমাকে আমি যাবে। দিব না, হ্যাঁ তুমি চলে যাও, রোল ব্যাক, ডাই মানে হচ্ছে রোল ব্যাক। ওই যে রোল ব্যাক পড়ছিলাম মনে আছে, যে তুমি চলে যাও, তোমার জি স্যার। ট্রানজাকশনটা আজকে আর হচ্ছে না। তো যখন রোল ব্যাক করবে তখন কি আর ডেডলক হওয়ার সম্ভাবনা আছে? রোল ব্যাক মানে তো শেষ, বন্ধ, না মানে স্যার। কাজ তুমি আর ওয়েট করার দরকার নাই। কিন্তু যদি সে ওয়েট করতো তাহলে কিন্তু কি হয়ে যেত, ডেডলক হইতো। ঠিক আছে, তাহলে উন্ড, একটা হচ্ছে উন্ড ওয়েট আর একটা ওয়েট ডাই, এই দুইটা ইয়া বুঝছো, এই দুইটা জি ইয়া। স্যার। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি ডেডলকের বিষয়ও শেষ। এরপর আরেকটা টপিক আছে, এই টপিকটা আমি বুঝতেছি না, তোমাদের মিড টার্মে কিন্তু এই টপিকটা চলে আসছিল, কিন্তু এই টপিকটা ফাইনাল টার্মের টপিক, স্যার কোনটা স্যার? সেন্ট্রালাইজড ভার্সেস ডিস্ট্রিবিউটেড, আসছিল না, মনে আছে? সেন্ট্রালাইজড ভার্সেস ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। আচ্ছা এটা একটু সিম্পলি বুঝাই দিই, এটা তোমরা নিজেরা পড়ে নিও, নিজেরা পড়ে নিও মানে হচ্ছে মানে ডিস্টিংগুইশ, এটা আসবে হচ্ছে সেন্ট্রালাইজড আর ডিস্ট্রিবিউটেডের মধ্যে পার্থক্য কি, এরকম কোশ্চেন আসতে পারে আর কি। ঠিক আছে, আমি জাস্ট কনসেপ্টটা বুঝাই দিচ্ছি। কনসেপ্টটা হচ্ছে মনে করো যে সেন্ট্রালাইজড ডেটাবেস, প্রথমে সেন্ট্রালাইজড ডেটাবেস কি, সেন্ট্রালাইজড ডেটাবেস হচ্ছে যেরকম এটার নাম, হ্যাঁ অ্যাজ দ্য নেম সাজেস্ট, নামের মতোই একটা ডেটাবেস আছে, এটা হচ্ছে সার্ভার, মনে করো তোমাদের ইউনিভার্সিটি ডেটাবেস সার্ভার। তো তোমাদের মনে করো যে এটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ট্রিপল ডিপার্টমেন্ট, এই কথা বলতেছে কে, এটা হচ্ছে বিবিএ, এটা হচ্ছে ফার্মেসি। ঠিক আছে, তো এখন মনে করো যে সিএসসি এর একটা স্টুডেন্ট রেজাল্ট লাগতেছে, সে এই সার্ভার থেকে নিবে, ট্রিপল এর একটা স্টুডেন্টের রেজাল্ট লাগতেছে, সে এই সার্ভার থেকে নিবে,
আবার বিবিএ এর একটা স্টুডেন্টের রেজাল্ট লাগতেছে, সেও সেম সার্ভার, ফার্মেসির একটা লাগতেছে, সেও সেম সার্ভার থেকে নিবে। তো এটা হচ্ছে ট্রেডিশনাল বা সেন্ট্রালাইজড ডেটাবেস, যে সবগুলো হচ্ছে একটা জায়গায় কি থাকে, একটা সেন্টারে সবগুলা সেভ থাকে। কিন্তু এই সিস্টেমের একটা প্রবলেম আছে, কে বলতে পারবে এটা প্রবলেমটা কি? লিখো, দুইটা প্রবলেম, একটা হচ্ছে বটল নেক আর 2 নম্বর হচ্ছে রিলায়েবিলিটি। এই ক্লাস কি বেশি লেন্দি হয়ে যাচ্ছে নাকি? না স্যার। স্যার বোতল কি লিখছেন এটা বোতল বটল নেক, NECK, BOTTLE, বটল, NECK, বটল নেক, আর একটা হচ্ছে রিলায়েবিলিটি। আচ্ছা, বটল নেক কি? বটল নেক মানে হচ্ছে একটা বোতলে, তোমরা বোতল দেখছো না, একটা বোতলের, মনে করো একটা বোতল, এই বোতলের নেকটা কিন্তু কি থাকে, এরকম ছোট থাকে না? স্যার হ্যাঁ, এই যে স্যার বটল নেক। তো এখানে তোমার যতই পানির ফোর্স দাও, এই জায়গায় এসে কি সে কি হয়ে যাবে, সে কমে যাবে না? এখানে তো সে বেশি যেতে পারতেছে না, এখান থেকে অনেক আসতেছে মনে করো, হ্যাঁ, পানি, কিন্তু এখানে বটল নেক, বটল নেক মানে এই জায়গায় সে আটকে যাচ্ছে। তো সেম এখানে অনেক যখন কি আসবে, অনেক রিকোয়েস্ট যখন আসবে, তখন এটার একটা কি হয়ে যাবে, তোমার পারফরমেন্সে এখানে ঘাটতি হবে। তখন দেখবা যে সিএসসি থেকে কেউ একটা ইয়া দিচ্ছে, সে হচ্ছে ট্রিপলি, বিবিএ, ফার্মেসি, ওরা যেহেতু আগে দিছে, ওদের গুলা দেওয়ার পরে তারপর সিএসসি কে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা প্রবলেম হতে পারে, বটলনেক প্রবলেম, কারণ সব একটা সেন্ট্রালাইজ সার্ভার থেকে সবগুলাকে সার্ভিস দেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি জিনিসটা কি? রিলায়েবিলিটি স্যার জিনিসটা বটল হচ্ছে, স্যার আরেকবার। আচ্ছা, বটলনেক মানে হচ্ছে এই যে মনে করো যে অনেকগুলা রিকোয়েস্ট একসাথে আসতেছে, সার্ভার যেহেতু একটা, তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে, প্রত্যেকটা স্টুডেন্টকে সার্ভিস দিতে সময় লাগবে না, একটু আস্তে আস্তে দিতে হবে, এরকম না? জি স্যার, স্লো। যেমন এখানে এই বোতলের যদি এই বটল নেকটা না থাকতো, যদি বোতলটা এরকম হইতো, তাহলে বলো তো সব পানি একসাথে বেরিয়ে যেতে পারতো না? জি কিন্তু স্যার। বটলের এই যে নেক থাকার কারণে এটা মানে স্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ও এটা জি স্যার, একটা বুঝছি স্যার। প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে যে সাপোজ এনি চান্স, বাই এনি চান্স এই সার্ভারটা যদি আগুন ধরে যায় অথবা নষ্ট হয়, হ্যাঁ, তাহলে পুরা সিস্টেম ক্রাশ করবে না? জি স্যার। কারণ আমার একটাই, আমার লাস্ট রিসোর্ট একটাই। ঠিক আছে, তাহলে আমার রিলায়েবিলিটি কম। ঠিক আছে, তো এই জিনিসটাকে, এই প্রবলেমটাকে সলভ করে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস কিভাবে এই প্রবলেমটাকে সলভ করে দেখো। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস যেটা সেন্ট্রাল ডেটাবেস, এটাকে ভাগ করে ফেলে, এটাকে ভাগ করে মনে করো সিএসসি যে ডেটা, এগুলোকে একটা স্যার ডেটাবেস। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস স্যার দুই টাইপের, হোমোজেনাস, হেটেরোজেনাস। হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস অনেক টাইপের আছে। ঠিক আছে, হোমোজেনাস, হেটেরোজেনাস আছে, আবার আরো মানে কিভাবে ভাগ করবা এটার উপর ভিত্তি করে আছে। এগুলা সমস্যা নেই, এগুলো ডেফিনিশন, এগুলো তোমরা পড়তে পারবা। জাস্ট ডিস্ট্রিবিউটেড ডেটাবেসটা কি এটা দেখো। এই যে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হচ্ছে তোমার, মনে করো যে তোমার ডেটাবেসটাকে আমি কি করে ফেললাম, ট্রিপলির আলাদা আলাদা ভাগ করে দিচ্ছে। করলাম, সিএসসি কে আলাদা করলাম, বিবিএ কে আলাদা করলাম, তারপর আমি কি করলাম, তোমার ফার্মেসি কে ইএলএল আলাদা করলাম ইনস্টিটিউট। মনে করো। আচ্ছা, বিবিএ। আচ্ছা, এরপরে মাঝখানে একটা কমিউনিকেশন সার্ভার রাখলাম, কমিউনিকেশন সার্ভার মানে এটার কাজ হচ্ছে জাস্ট কমিউনিকেট করা, এটা এটার সাথে কমিউনিকেট করবে। এটা ডেটাবেস অ্যাচিভ করার জন্য আমাকে ফ্র্যাগমেন্টেশন করতে হয়, মানে ভাগ করতে হয় আর কি, ডেটাবেসকে ভাগ করতে বুঝছি হয়। স্যার। মানে এই প্রসেসটার নাম হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। আর পুরো সিস্টেম যেটা আমি কথা বলতেছি, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফ্র্যাগমেন্টেশন দুই ভাগে করা যায়, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। আচ্ছা, ভার্টিক্যাল। হরিজন্টাল কি ভার্টিক্যাল কি দেখো, মনে করো যে স্যার তোমার, হরিজন্টাল রো ওয়াইজ করে ডিস্ট্রিবিউট। হ্যাঁ, তো মনে করো যে আইডি আছে, নেম আছে, সিজিপি আছে। ঠিক আছে, এখানে আছে 1 থেকে 50,000 স্টুডেন্টের। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, প্রথমে 1 থেকে 25,000-কে এক ভাগ করলাম, 25,000-কে এক ভাগ করলাম, বাকি 25,000-কে এক ভাগ করলাম। তাহলে আমি এখন ডাটাবেসকে ফ্র্যাগমেন্ট করলাম না? এটা কিভাবে ফ্র্যাগমেন্ট স্যার করলাম? রো হরিজন্টালি, ওয়াইজ। রো ওয়াইজ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশন। আর আমি যদি ডেটাবেসটাকে এইভাবে ভাগ করতাম যে না ঠিক আছে, আইডি আর নেম এক ভাগ থাকবে, আর সিজিপিএ সহ বাকি যতগুলো থাকবে এগুলো আরেক ভাগ থাকবে, মানে কলাম ওয়াইজ যদি করতাম, তখন এটাকে কি বলতাম? ভার্টিক্যাল স্যার।
পার্টিকেল। আচ্ছা, তাহলে ফ্র্যাগমেন্টেশন জিনিসটা আমি বুঝলাম, ভাগ করলাম। এখন ভাগ করার পরে কি হইলো? ভাগ করার পরে মনে করো যে এখানে একটা সিএসসি এর একটা স্টুডেন্ট আছে, সে রেজাল্ট চাচ্ছে, তাহলে সে এখান থেকে খুব দ্রুত রেজাল্টটা পাইলো। বটলনেক আমি প্রবলেমটা এখানে সলভ করে ফেললাম, ঠিক আছে। এখানে ফার্মেসির একটা স্টুডেন্ট এখান থেকে চাইলো, বিবি এর একটা স্টুডেন্ট এখান থেকে চাইলো, ট্রিপল এর একটা স্টুডেন্ট এখান থেকে চাইলো রেজাল্ট, তাহলে সে পেয়ে গেল। আচ্ছা, ট্রিপল এর একটা স্টুডেন্ট যদি সিএসসি রেজাল্ট দেখতে চাই, তাহলে কি সে পাবে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেমে? না স্যার। না স্যার। না, কে বলছে না? তাহলে না পাইলে তো এই সিস্টেমটা তাহলে ঠিক নাই, কাজ করবে না। সত্যতাকে ধরে নিয়ে আমরা এই যে দেখো, এই আমরা যেন আমাদের নীতির প্রশ্নে, নৈতিকতার প্রশ্নে, হকের প্রশ্নে, হালালের প্রশ্নে যেন বিন্দু আব্দুল পরিমাণ আচ্ছা আচ্ছা, তাহলে দেখো, এই যে কমিউনিকেশন সার্ভার আছে না একটা, এই কমিউনিকেশন সার্ভারের মাধ্যমে ট্রিপলি থেকে যখন কোন একটা স্টুডেন্ট একটা রিকোয়েস্ট করবে, তখন সে এখান থেকে গিয়ে এখানে গিয়ে এই জিনিসটা নিয়ে আসবে। কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তার মানে এই জিনিসটা আসলে সেন্ট্রালাইজড ডেটাবেজের মতোই ফাংশনেবল, কিন্তু এটার একটা মানে আমাদের জন্য মানে কি বলো না, অ্যাডভান্টেজ হচ্ছে যে এক নাম্বার হচ্ছে যে বটলনেক যেটা প্রবলেম হচ্ছিল, এই প্রবলেমটা এটা কি তো করে, সলভ করছি। থাকবে এই না। প্রবলেমটা সলভ করে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে রিলায়েবিলিটি। আচ্ছা, রিলায়েবিলিটি কি এটা সলভ করে? জি স্যার। কিভাবে স্যার, সলভ করে? মনে করো যে ট্রিপলের ট্রিপলির যদি স্যার, ট্রিপল যদি এটা স্যার এই ফ্রেগমেন্টটা যদি স্যার ক্র্যাশ করে, তাহলে স্যার বাকিগুলো এখানে হ্যাম্পার হবে না। তাহলে আমার যদি যে কোনো একটা ডেটাবেস ক্র্যাশও করে, তাহলে বাকিগুলো মোটামুটি কি আছে, মানে থাকবে। অর্থাৎ আমার সবগুলো থাকবে। একসাথে ডাটা আমি হারাচ্ছি না, আমি হয়তো শুধু ট্রিপলিটা হারাচ্ছি, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা পলিসি আছে, যে পলিসির মাধ্যমে আমি রিলায়েবিলিটিকে আরো বাড়াইতে পারবো। পলিসিটার নাম হচ্ছে, সবাই লিখো, রেপ্লিকেশন। লিখছো রেপ্লিকেশন? এটা কপি করে রাখা স্যার। রেপ্লিকেশন মানে কপি করা, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, ডাবলি বা ট্রিপলির যে ডেটাবেসটা আছে, এটাকে কপি করে আমি ফার্মেসি ডিপার্টমেন্টে একটা রাখলাম, ঠিক আছে। আবার সিএসসি যেটা আছে ওটা আমি বিবিএ তে একটা রাখলাম, ঠিক আছে। বিবিএ টা আমি সিএসসি এর ওখানে একটা রাখলাম। তাহলে আমার কি হলো, এই যে রেপ্লিকেট করলাম, আমি কপি করলাম, কপি করে যখন আমি বিভিন্ন জায়গায় এগুলোকে ভাগ করে রেখে দিলাম, তখন আমার কি বেড়ে গেল, রিলায়েবিলিটি বেড়ে গেছে। রিলায়েবিলিটি বেড়ে গেল, ঠিক আছে। তাহলে স্পেসিফিক। ডিস্ট্রিবিউটেড ডেটাবেজের যে অ্যাডভান্টেজ গুলো, সেগুলো কি, এই যে সেন্ট্রালাইজড ডেটাবেজের যে ডিসঅ্যাডভান্টেজ, ওই ডিসঅ্যাডভান্টেজ গুলোকে ওভারকাম করে ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ। এবং ডিস্ট্রিবিউটেড ডেটাবেজের সুবিধা কি? ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ সুবিধা হচ্ছে আমাদের বটলনেক হচ্ছে না, রিলায়েবিলিটি হচ্ছে না। এবং এই জিনিসগুলো কিভাবে সে অ্যাচিভ করে? এগুলো সে অ্যাচিভ করে হচ্ছে রিপ্লিকেশনের মাধ্যমে আর ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে। বুঝা গেছে? স্যার। এটা যদি জি স্যার। Yes, পরীক্ষা sir. আসে, এটা হচ্ছে তুমি সুন্দর করে ওই যে চার্ট বানায় একটু লিখবা আর কি, ডিফারেন্স গুলা দিয়ে, ঠিক স্যার আছে। পরীক্ষায় কি স্যার সেন্ট্রালাইজড ডেটাবেস আর ডিস্ট্রিবিউটেড ডেটাবেস স্যার কি মানে এই কম্পারিজন এরকম আসতে পারে? আসতে পারে, হ্যাঁ আসতে পারে, ঠিক আছে, স্যার কম্পারিজন আসতে অ্যাডভান্টেজ পারে। ডিসঅ্যাডভান্টেজ ওটা কি আসবে স্যার? সেমই তো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করছি এগুলো, আর তুমি যদি ডিফারেন্স পড়ো, ডিফারেন্স পড়লে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পাই যাবা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আর হেটেরোজেনাস হোমোজিনিয়াস একটা বলছিলাম না? জি স্যার। হেটেরোজেনাস হোমোজিনিয়াস কি জানো? হেটেরোজেনাস হোমোজিনিয়াস হচ্ছে যে, মনে করো যে হোমোজিনিয়াস ডেটাবেস, ডিস্ট্রিবিউটেডের মধ্যে হোমোজিনিয়াস ডেটাবেস হচ্ছে যে ওই সকল ডেটাবেস বা ওই সকল ডিস্ট্রিবিউটেড ডেটাবেস যেখানে প্রত্যেকটা ফ্র্যাগমেন্টে সেম আর্কিটেকচার ব্যবহার করে, সেম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। বুঝতে পারছো? আর হেটেরোজিনিয়াস কি? জি স্যার। হেটেরোজিনিয়াস হচ্ছে যে এখানে এক ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছে, এখানে আরেক ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছে, এখানে এক ধরনের আর্কিটেকচার, এখানে আরেক ধরনের আর্কিটেকচার। বুঝতে পারছো? যেমন ফেসবুকের জি স্যার। মতো, ফেসবুক হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, তাহলে পুরা বিশ্বব্যাপী এটার কি আছে, ডেটাবেস ছড়াই ছিটায় আছে। এখন মুম্বাইতে বা দিল্লিতে যে ডেটাবেস বা যে সার্ভারটা আছে ফেসবুকের, ওরা মনে করো যে একটা আর্কিটেকচার অথবা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, কিন্তু ইসরায়েলে যেটা আছে অথবা ইউএসএ তে যেটা আছে, ওরা অন্য একটা আর্কিটেকচার ইউজ করতেছে। সমস্যা নাই, এটা হচ্ছে হেটেরোজেনিয়াস, ঠিক আছে। আর যদি এরকম হয় যে আমাদের ইউনিভার্সিটিতে ছোট জায়গায়, ঠিক আছে, তো ট্রিপলি সিএসসি যে ভাগ করলাম, কিন্তু আমাদের সবাই একই ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, আমরা একই প্রোটোকল গুলা ইউজ করতেছি, তাহলে তখন হচ্ছে এটাকে আমরা কি বলবো? হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস। বোঝা গেছে? জি স্যার। তাহলে আজকের মোটামুটি আজকে যে সেগমেন্টটা বাকি ছিল, এই সেগমেন্টটা আমরা এরই মাধ্যমে বা এরই মধ্য দিয়ে শেষ করলাম।
স্যার আহ আমাদের স্যার সেগমেন্ট অন্যগুলো তো স্যার এখন যদি মানে কোয়েশ্চেন ধরেন যে কোন জায়গা থেকে ইয়া হয়েছে এখন স্যার খুবই অনেক বড় টপিক অনেকগুলো তো স্যার এখন যদি স্যার একটু সামারাইজ করে দিলে ভালো হতো স্যার। ও আচ্ছা, এখন প্রবলেমটা হচ্ছে আসলে এই কোশ্চেন সেটার আমি না, ঠিক আছে? এবং আমি কোশ্চেন সেটার না হওয়ার কারণে আমি যদি তোমাদেরকে এখন সাজেশন দিই তাহলে তোমরা ওটা বিপদে পড়বা। আমি তোমাদেরকে সাজেশন দিব না, আমার মানে আমার ইয়া থেকে আমি তোমাদেরকে জাস্ট সাজেশন বলতে স্যার মানে যেমন কোয়েশ্চেন স্যার কিরকম স্যার, কারণ স্যার এত হিউজ সিলেবাস স্যার এত বড় স্যার, মানে যে একটা সেগমেন্টে অনেকগুলো টপিক আর স্যার আমাদের সেগমেন্টে হচ্ছে 5টা। হ্যাঁ আচ্ছা তো শোনো, এখন তোমাদেরকে জাস্ট আমি মানে আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আমি কিভাবে প্রিপারেশন নিতাম এটা আমি তোমাদেরকে একটু শেয়ার করতে পারি। এর বাইরে আমি জি স্যার। আসলে কিছু বলতে পারতেছি না, কারণ আমি যদি একটা কোশ্চেনও সাবমিট করতাম বা আমি যদি কোশ্চেন দিতাম, মনে করো যে এখানে তো কোশ্চেন অনেকের থেকে নেয়ার পরে হচ্ছে এটা মডারেট করে, মানে কোশ্চেন সেটার যারা থাকে ওনাদের থেকে জি স্যার। কোশ্চেনটা নিয়ে কোশ্চেনটা ফাইনালি যিনি হচ্ছে এই প্রধান থাকে বা কোর্স ইনস্ট্রাক্টর থাকে বা কোর্স মডারেটর থাকে, উনি হচ্ছে এটা ফাইনালাইজ করে আর কি। কিন্তু আমি আসলে এই কোর্সের কোশ্চেন সেটারের মধ্যে নাই, যার কারণে আমার থেকে কোনো কোশ্চেন নেয় নাই, তো এই জন্য আমি মানে কোনো একদম তোমাদের যেরকম আইডিয়া কোশ্চেনের ব্যাপারে আমারও সেম আইডিয়া, ঠিক আছে? তো আমি যেটা তোমাদেরকে পরামর্শ দেবো সেটা হচ্ছে দুইটা জিনিস ফলো করবা। একটা হচ্ছে তোমরা একটু জাস্ট কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য প্রিভিয়াস 4টা ইয়ার, ঠিক আছে, প্রিভিয়াস 4টা ইয়ারের কোশ্চেন তোমরা একটু দেখবা, অর্থাৎ 4টা প্রিভিয়াস স্প্রিং অটাম এরকম করে করে 4টা দেখে একটু আইডিয়া নিবা যে কোশ্চেন কিরকম হইতে পারে। যে তুমি এখন মনে করো যে সিরিয়ালাইজেবিলিটি পড়ছো, অথবা তুমি এখন মনে করো যে আজকে কনকারেন্সি কন্ট্রোল পড়ছো, 2PL বেসড ব্লক পড়ছো, হ্যাঁ, এখন এটা থেকে কোশ্চেন কেমন আসতে পারে এরকম তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো থেকে কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে তুমি আইডিয়া পাবা, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আমি আমি যে ক্লাসে যেভাবে আলোচনা করছি বা আমি যে টপিক গুলা টাচ করছি, হ্যাঁ, তুমি একটু কষ্ট করে ওই লেকচার গুলা ফলো করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে আমার মনে হচ্ছে আমি মোটামুটি চেষ্টা করছি সব টপিক কভার করতে। তো যারা যারা ক্লাস করছো ওদের থেকে একটু লেকচার গুলা কালেক্ট করে আমি যে টপিক গুলা নিয়ে কথা বলছি ওই টপিক গুলা নিয়ে তোমরা একটু পড়াশোনা করবা, বুঝতে পারছো? তো আশা করি যদি ক্লাস লেকচার ফলো করো তাইলে মোটামুটি ভালো সংখ্যক কমন পাওয়ার মানে পসিবিলিটি আমি আশা করতেছি আর কি। ঠিক আছে, তোমাদেরকে কথা দিতে স্যার যে পারতেছি না। সিরিয়াল আর স্যার সিরিয়ালিজেবিলিটি যেটা আছে স্যার, স্যার ওইখান থেকে স্যার কোয়েশ্চেন দেখতেছে অনেক আসছে এখানে। হ্যাঁ, এটা নিয়ে তো আমি এই আনাফ, কোথায় তুমি? স্যার আছে। দেখি বলো তো আমি সিরিয়ালাইজেবিলিটি নিয়ে কয় ঘন্টার ক্লাস নিছি বলো তো ওকে। স্যার ও স্যার আছে। শুরুর পুরো টপিকটা নিয়েছিল স্যার। হ্যাঁ, সারাদিন নিছি, তুমি ছিলা না সেদিন। জি স্যার। এই যে সাব্বির যে কথা বলতেছো তুমি ছিলা না সেদিন। স্যার ওদের এক্সট্রা ক্লাস হ্যাঁ, তো এখন ক্লাসে না থাকলে কিছু করার নাই, যারা ক্লাসে ছিল তাদের থেকে একটু কষ্ট করে ক্লাস লেকচারটা নিয়ে নিবা, নোটগুলা নিয়ে নিবা, নোট নিয়ে এই পড়ার চেষ্টা করবা আর কি, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাইলে সবাইকে স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার বলো। স্যার আমাকে একটু মিউচুয়াল এক্সক্লুশন একটু আরেকবার বলেন স্যার, ওই সময় স্যার একটু আচ্ছা, মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে যে একটা রিসোর্স মনে করো ঠিক আছে, যখন T1 এর ক্লাসে থাকবে অর্থাৎ T1 এর কাছে থাকবে, হ্যাঁ, তখন জি স্যার। কে T2 নিতে পারবে না, ঠিক আছে? বি জি স্যার। যখন T2 এর কাছে থাকবে তখন এই কে T1 নিতে পারবে না। অর্থাৎ তুমি মনে করো যে আমার ক্লাসে আসো, হ্যাঁ, জি আমার স্যার। ক্লাসে ক্লাস করতেছো, এখন পাশে মনে করো যে সাইবার সিকিউরিটি ক্লাস হচ্ছে, তো তুমি কি ওই ক্লাসে যাইতে পারবা? যদি ওই না ক্লাসে স্যার। যাও তাহলে তুমি কিন্তু আমার ক্লাসে নাই, আবার আমার ক্লাসে থাকলে তুমি ওই ক্লাসে নাই। এটার নাম হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। আচ্ছা স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাইলে আর যদি কোনো কথা না থাকে, কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আজকের মতো আমাদের ক্লাসটা শেষ করতেছি। আসসালামু তোমাদেরকে আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাস মনোযোগ দিয়ে করার জন্য, জানি না স্যার কতটুকু দোয়া মনোযোগ করবেন। দিচ্ছ। আর হচ্ছে তোমাদের জন্য দোয়া।